মানে জিজ্ঞেস করছিলাম যে তোমরা স্যার হ্যাঁ বলো। স্যার আমাদের যে ল্যাব স্যার 312 স্যার, এখানে মনে হয় স্যার আপনি ওই যে ফাইলটা আপলোড দেন স্যার, যেটা থেকে আমি ওই যে মানে হোমওয়ার্ক গুলো করবো স্যার, অ্যাসাইনমেন্ট গুলো। কেন আপলোড তো দিছি। স্যার দেখেন স্যার, আমি তো খুঁজে পেলাম না স্যার কাউকে। খুঁজে পাও নাই? আচ্ছা, তোমাকে এখানে কি বলছে? তোমার এটা কি জানি এক্সপেরিমেন্ট 2 কি লেখা আছে? চেক লেকচার 7 নোটস ফর ম্যাথল্যাব কোড এন্ড হোমওয়ার্ক প্রবলেম ইন স্যার ওই যে লেকচার 8। তো ফাইলটা কই লেকচার স্যার? এই এই যে যে স্যার ফাইলটা। exp2 codes.zip, আর তারপর এখানে হচ্ছে এই যে 312 ওই পিডিএফটা, এখানে তোমার প্রবলেমটা দেওয়া আছে আর কোড তো লেকচার 7 এ আছে। তো স্যার ফাইলটা তো আমার ওখানে আসে না স্যার। কি ফাইলের কথা বলতেছো তুমি? ওই যে 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 মানে কোন ফাইল? মানে হোমওয়ার্কের স্যার যে ফাইলটা দিছে ওইটার কথা হয়তো বা বলতো। কোডটা মানে আনজিপ হোমওয়ার্ক গুলো করতে যে হবে, 4টা না কোডটা 5টা জিপ করা কোশ্চেন আছে, আছে না, জিপ ওটা আনজিপ ওইটার করতে কথা হবে। মেবি বলতেছে। এই জিপের মধ্যে সব না স্ক্রিপ্ট ফাইলগুলো দেওয়া আছে যেগুলো হ্যাঁ, তোমার ওইখানেই প্রয়োজন। আছে সবকিছু, ওইখানেই আর আছে। এই ওইটা তো মানে আনজিপ করে নাই ও। আর 8 যদি খুলো তাহলে 8 খুললে তোমার ওই যে স্যার স্যার ওই যে 2 পিডিএফ, বুঝি যেটা নাই লেখা তোমার স্যার, যে লেকচার লেকচার 8 এ স্যার, হুম যেখানে এই আমরা যে এটা। হোমওয়ার্কটা জমা দেবো স্যার। ও হোমওয়ার্কটা কই জমা দিবা এটা বলতেছো? না না স্যার, হোমওয়ার্কটা জমা জি স্যার, এই জায়গায় জানবেন স্যার। হ্যাঁ এখানে স্যার নিচে স্যার এই যে পিডিএফ লেখা আছে স্যার, লেকচার 8 ট্রিপলি 312 লেকচার, পিডিএফটা তো নাই স্যার। আর কি বলছে এখানে একটু পরে দেখো, হোমওয়ার্ক প্রবলেম ইন লেকচার 8, তো লেকচার 8 এ যাবা, এখানে পিডিএফটা জি দেওয়া স্যার। আছে, দেখছো এখন? স্যার আমার এখানে স্যার এই পিডিএফটা, আমার এখানে পিডিএফটা স্যার আসতেছে না স্যার, খালি স্যার আসতেছে না? তো পিএনজি তুমি ফাইলটা আসছে স্যার। রিফ্রেশ করে দেখো আছে। তোমরা কি বাকিরা পাইছো পিডিএফটা? তোর আমার এখানে স্যার পিডিএফটা নাই স্যার, শুধু জি স্যার স্যার। পিএনজি ফাইলটা আছে একটু স্যার। দেখে আসি স্যার দাঁড়ান। আমি তো এখানে দিয়ে দিছি, পিডিএফ পাবা না কেন? আমার এখানে স্যার আমি রাতে খুঁজছি, এখনো স্যার জি স্যার, পিএনজি, শুধু পিএনজি ফাইলটা দেখায় স্যার, এনে বাকিগুলো নাই স্যার। বাকিগুলো নাই? পিডিএফটা নাই স্যার। আমি তো দিছি এখানে। তোমরা কি এখনো এখনই চেক করে দেখতেছো? জি স্যার, মাত্র চেক করলাম স্যার। আচ্ছা, এটা কেন দেখাচ্ছে এখনো না নাই স্যার। বুঝতেছিলাম। আচ্ছা যাই হোক, আমি তাহলে এটাকে আবার তাহলে পোস্ট করি, তাহলে হয়তো বা দেখাবে। দেখি আছে একটু দাঁড়াও। আচ্ছা আমি এক কাজ করবো, আমার ক্লাসের শেষে বলে দিও, আমি পোস্ট করে দিব, ঠিক আছে? জি স্যার। এটা আমাকে একটু শেষে মনে করে দিও। আচ্ছা, যাই হোক, কেন দেখাচ্ছে না বুঝতেছি না, এটা ক্লাসরুমে হয়তো কোনো প্রবলেম থাকতে পারে। আচ্ছা, তো আজকে হচ্ছে আমরা লেক চ্যাপ্টার 4 শুরু করতে। আচ্ছা তোমাদের জিজ্ঞেস করছিলাম যে তোমরা চ্যাপ্টার 3 এর পরীক্ষাটা কবে দিবা? ওই সিআর কে বলছিলাম, তো কবে দিচ্ছ? সিআর কই, আসছে নাকি আসে না এখনো? জি স্যার আসে স্যার। হ্যাঁ, তো বলো পরীক্ষা কবে দিবা? তোমাদের বলছেন, তোমার মনে বলতেছে কি 14 তারিখ, তাই জি না? স্যার, রবিবারের কথা বলছিলাম। তো কি রবিবারে দিচ্ছ, দিবা? জি স্যার, রবিবারে হলেই তো ভালো স্যার হয়। রবিবারে দিলে ভালো হয় স্যার। রবিবার কয়টায়? স্যার 11টা। তোমাদের বলছিলাম সিআর কে সবার সাথে ডিসকাস করে রবিবারে আমাকে স্যার টাইমটা জানাতে হবে। 11টা থেকে আমরা দিতে স্যার। আপনার যদি সবাই কোনো দিতে পারবা? কনফ্লিক্ট না থাকে 11টা। ইরেগুলার, রেগুলার সবাই? আচ্ছা রবিবারে স্যার আমাদের সাথে 2টা ক্লাস থাকে তো স্যার, একটা হ্যাঁ সেটা, করার। তুমি কি সিআর? জি স্যার। আচ্ছা, তো তুমি আমাকে আজকে একটা মেইল করে দিও যে জি তোমরা সবাই এতটাই দিতে চাচ্ছ, ঠিক আছে? পর আবার বললে না স্যার দিতে পারবো না। না স্যার বলে দেবো। জি স্যার আপনারা মেল করবো স্যার ক্লাস শেষে। আচ্ছা ঠিক আছে, তো আমরা তাহলে চ্যাপ্টার 4 শুরু করি। তো আমরা চ্যাপ্টার 3 তে দেখছিলাম হচ্ছে জেড ট্রান্সফর্ম। তো স্যার, হ্যাঁ বলো।
স্যার আমার হচ্ছে শুধুমাত্র পিএনজি ফাইলটা আর পিডিএফ ফাইলটা আসছে, কিন্তু স্যার এই যে জিপ ফাইলটা যে আসছে সেটা স্যার আসে নাই। সেটা আসে নাই আমাদের কেন? জিপ ফাইল না। তো 8 না 7 এ। 8 ইয়েতে কোনো কিছু আসে না স্যার। 8 শুধুমাত্র একটা মানে পিডিএফ, শুধুমাত্র আপনার লেখাটা আসছে, পিডিএফ ফাইলটা আসে নাই। পিডিএফ ফাইল আমার আসে নাই। এখানে আমার এখানে তো স্যার দুইটাই আসছে, ছবিটাও আসছে পিডিএফটাও আসছে। আমাদেরটা তো কারো কারো ছবিটা দুইটা আসছে। আসছে, কারো কারো একটা আসছে, এটার কারণ আমি বুঝতেছি না। আহ, দেখি আমি এটা ডিলিট করে আবার পোস্ট দেবো, ঠিক আছে? B1 B2 B2 তে মনে হয় আসে নাই স্যার। আচ্ছা, B2 তে হয়তো আসেনি, এটা এরকম হতে পারে, এটা আমি চেক করে দেখি। কারণ ও আচ্ছা, এটা আমি পরে এডিট করছিলাম, এখানে হয়তো বা দুইটাতে আসে। আমি তাহলে এটা ঠিক করে দিব, ঠিক আছে? আমাকে জাস্ট মনে করে দিই ক্লাসের শেষে। মানে কি জি দুইটা স্যার। আছে না জি একটা? স্যার। আচ্ছা, এখানে একটা আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, তো এটা আমাকে ক্লাসের শেষে মনে করে দিই। আচ্ছা, তো আমরা যদি চ্যাপ্টার 4 শুরু করতেছি, তো চ্যাপ্টার 4 হচ্ছে তোমার ফুরিয়ার ট্রান্সফর্ম, ঠিক আছে? চ্যাপ্টার 3 ছিল আমাদের জেড ট্রান্সফর্ম। তো ফুরিয়ার ট্রান্সফার প্রথমে একটা জিনিস বলে নিই যে আমাদের ফার্স্ট পার্টে আমরা জাস্ট একটা জিনিস পার্থক্য জাস্ট দেখে নিই যে ফুরিয়ার সিরিজ হচ্ছে আমরা ব্যবহার করব যদি সিগন্যালটা হয় যদি পিরিয়ডিক হয়। মানে যদি এখানে দেখো এই চ্যাপ্টার 4 প্রথম দিকে কিছু কথা লেখা আছে, একটু জাস্ট পড়ে নিও। মেইনলি যেটা হচ্ছে যে এখান থেকে মেইন যেটা জানার প্রয়োজন যে আমরা ফুরিয়ার সিরিজ ইউজ করব যদি আমি কোনো পিরিয়ডিক সিগন্যালকে যদি ডিকম্পোজ করতে চাই এটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টে, আর আমি যদি কোনো এপিরিয়ডিক অথবা নন পিরিয়ডিক যেটা বলো, অথবা যদি ফাইনাইট এনার্জিতে সিগন্যাল হয় সেক্ষেত্রে আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করব। তো এটা হচ্ছে আমার ফুরিয়ার সিরিজ এবং ট্রান্সফর্মের মধ্যে বেসিক পার্থক্য, ঠিক আছে? আর তোমাদের 4.1 হচ্ছে কন্টিনিউয়াস টাইমের জন্য। তো আমরা মেইনলি ডিএসপি কোর্স হচ্ছে ডিসক্রিট টাইমের উপর গুরুত্ব দেবে, এই কারণে 4.1টা অত ইম্পর্টেন্ট না, কিন্তু চলো একটু দেখে নিতে পারো। এখান থেকে জাস্ট একটা জিনিস জানার বিষয় যে অ্যানালাইসিস এবং সিনথেসিসের মধ্যে পার্থক্য। অ্যানালাইসিস জাস্ট বোঝাচ্ছে আমি কোনো সিগন্যাল কম্পোনেন্টকে আমি যদি ওটার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ভেঙে লিখি অথবা ভাঙি যেই মাধ্যমে, সেটাকে অ্যানালাইসিস বলা হচ্ছে। যেমন ধরো উদাহরণস্বরূপ ফিজিক্যাল এক্সাম্পল, আমি যদি কোনো প্রিজম ইউজ করে একটা সাদা আলোকে যদি এটার বিভিন্ন কালারে যদি ভেঙে ফেলি, তো সেটা হচ্ছে আমরা কি অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস। আর সিনথেসিস হচ্ছে আমি যদি ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ব্যবহার করে আমি যদি রিকম্বাইন যদি করি, করে যদি একটা সিগন্যালে কনভার্ট করি, তো সেটা হচ্ছে আমার সিনথেসিস। যেমন ধরো আমি একটি প্রিজম উল্টাভাবে ব্যবহার করে ওই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ইউজ করে যদি সাদা আলোতে যদি তৈরি করি, তো কি বোঝাচ্ছে? আমি যদি ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস হচ্ছে রেজলিউশন অফ দ্য সিগন্যাল ইনটু ইটস ফ্রিকোয়েন্সি অর সাইনোসয়েডাল কম্পোনেন্টস, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস। আর রিকম্বিনেশন অফ সাইনোসয়েডাল কম্পোনেন্টস টু রিকনস্ট্রাক্ট অরিজিনাল সিগন্যাল হচ্ছে ফুরিয়ার সিনথেসিস। তো বোঝা গেছে যে সিরিজ ট্রান্সফারের মধ্যে পার্থক্য এবং অ্যানালাইসিস এবং সিনথেসিসের মধ্যে পার্থক্য। বুঝতে পেরেছো? আরেকবার একটু বলা যাবে স্যার? ফুরিয়ার সিরিজ হচ্ছে পিরিয়ডিক সিগন্যালের জন্য আমরা ব্যবহার করব, আর ট্রান্সফর্ম হচ্ছে আমরা অ্যাপিরিয়ডিক অথবা ফাইনাইট এনার্জি সিগন্যাল যেটা ব্যবহার করব যদি আমি ওই সিগন্যালকে ওটা ডিকম্পোজ করে ওটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ভাঙতে যদি চাই। আর অ্যানালাইসিস বোঝাচ্ছে ওই যে ভাঙাটা, মানে বেসিক্যালি কোনো সিগন্যালকে ওটার রেজাল্টেন্ট ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট যদি ভেঙে লিখতে চাই সেটা হচ্ছে অ্যানালাইসিস। আর তোমার সিনথেসিস হচ্ছে ওই যে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট পেলাম সেটাকে যদি আবার রিকম্বাইন করে অরিজিন সিগন্যাল যদি পেতে চাই সেটা হচ্ছে আমার সিনথেসিস। মানে অ্যানালিসিস মানে কি, আমি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেনে কনভার্ট করতেছি, আর সিনথেসিস কি আমার ফ্রিকোয়েন্সি ডোমেন থেকে টাইম ডোমেনে কনভার্ট করতেছি। ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো ওই জিনিসটা হচ্ছে ধরো এই স্লাইডে একটা সামারি আকারে দেওয়া আছে, এটা হচ্ছে তোমাদের বইতে একটা সামারি দেওয়া আছে। বেসিক্যালি যে আমার যদি ডিটি সিগন্যালের টপ রাইট কর্নার দেখো, আমরা হচ্ছে ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যাল কথা যদি চিন্তা করি, তাহলে একটা হচ্ছে আমার
টাইম থেকে যদি ফ্রিকোয়েন্সিতে যাই তাহলে এটা কি হবে অ্যানালাইসিস, আর আমি ফ্রিকোয়েন্সি থেকে টাইমে যদি ওটা হচ্ছে আমার সিনথেসিস। এই ইকুয়েশনগুলো একটু পরে দেখতেছি, তো এটা তো সামারি একটা দেওয়া আছে, যাই হোক, এটা গেল। আর এরপরে আচ্ছা আমরা দেখব 4.2। আচ্ছা এটা হচ্ছে আমার কন্টিনিউয়াস টাইম, তো কন্টিনিউয়াস টাইম তো ইম্পর্টেন্ট না, আমরা জাস্ট চাইলে তুমি একটু দেখে নিতে পারো। একটু 4.2 তে যাই, এটা হচ্ছে পেজ কত 241। এটা হচ্ছে আমার সেকশন 4.2, যেটা ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস অফ ডিসক্রিট টাইম সিগন্যাল। তো এখানে উপরে যে প্যারাগ্রাফটা দেওয়া আছে এটা একটু জাস্ট পড়ে নেব। এখানে জাস্ট বলা হচ্ছে যে আমার ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে আমার রেঞ্জ হচ্ছে কি -π to π, মানে -π to π অথবা 0 থেকে 2π এর মধ্যে আমার সিগন্যাল অর্থাৎ কম্পোনেন্টগুলো হচ্ছে ইউনিক থাকবে, এরপরে তো রিপিট হতে থাকবে, কারণ এটা তো রিপিটিং প্যাটার্ন থাকে ডিসক্রিট টাইম সিগন্যালের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি অ্যানালিসিস করার পর। এবং এটার ফান্ডামেন্টাল পিরিয়ড হবে ক্যাপিটাল এন। তাহলে এর অর্থ বোঝাচ্ছে যে প্রত্যেক ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে সেপারেশন হচ্ছে 2π বাই ক্যাপিটাল এন, কারণ আমার টোটাল রেঞ্জ যদি 2π হয় আর যদি আমার পিরিয়ড যদি এন হয়, তার ইন্টারভাল থাকতেছে কি 2π বাই ক্যাপিটাল এন, অথবা বলতে পারো ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/n সাইকেলস। এই ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যালের জন্য অ্যাটমোস্ট মানে ম্যাক্সিমাম ক্যাপিটাল এন সংখ্যক কম্পোনেন্ট হইতে পারবে। তো কি বুঝলাম, যে ডিসক্রিট টাইম সিগন্যালের জন্য মানে আমার ইন্টারভালটা হচ্ছে -π to π অথবা 0 থেকে 2π, ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল এন, ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের মধ্যে সেপারেশন হচ্ছে 2π বাই ক্যাপিটাল এন, অথবা ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/n, 1 বাই ক্যাপিটাল এন। আর আমার এখানে ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যালের জন্য ম্যাক্সিমাম ক্যাপিটাল এন সংখ্যক কম্পোনেন্ট হইতে পারবে। এবং এটা যদি আমি কন্টিনিউয়াস টাইমের সাথে কম্পেয়ার করে দেখি, তো সেখানে আমার ইনফাইনাইট নাম্বার অফ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট হওয়া সম্ভব, এবং এটা রেঞ্জ হচ্ছে -ইনফিনিটি টু ইনফিনিটি। এখানে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টিপি, যেখানে আমার দুই ফ্রিকোয়েন্সি স্পেসিং বলতে পারো, অথবা দুই তোমার ওই যে কম্পোনেন্ট যেটা পাচ্ছি সেটা মধ্যে সেপারেশন হচ্ছে 1/TP। ঠিক আছে, এটা হচ্ছে আমি বলতে পারো যে আমি যদি ফুরিয়ার করি এই কন্টিনিউয়াস এবং ডিসক্রিট ক্ষেত্রে দুটোর মধ্যে বেসিক রিলেশনটা কি দাঁড়াচ্ছে। তো এই পুরো প্যারাগ্রাফটা একটু পড়ে দেখো, এখান থেকে বেসিক একটা আইডিয়া পাবো, মানে একটা ইন্ট্রোডাকশন আকারে। ক্লিয়ার? এটা একটু দেখে নিও যেখানে তোর জাস্ট কি কি বলা হচ্ছে, এটা কয়েকবার ইউজ করবে পরে। আচ্ছা, তো এখন আমরা যদি সেকশন 4.2.1 যদি দেখি, এখানে বলা হচ্ছে ফুরিয়ার সিরিজ ফর ডিসক্রিট টাইম পিরিয়ডিক সিগন্যালস। এখানে ধরে নিচ্ছি যে একটা এক্স অফ এন হচ্ছে একটা পিরিয়ডিক সিকোয়েন্স, যেখানে আমার পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল এন। তার মানে কি বলতে পারি যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন প্লাস ক্যাপিটাল এন ফর অল এন। এটা তো ক্লিয়ার, তাই না? যে আমার যদি এন যদি পিরিয়ড হয় তাহলে আমি কি এটা লিখতে পারি না, এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন প্লাস ক্যাপিটাল এন, কারণ Yes, sir. আমার এন পর পর রিপিট হতে থাকবে। তো এখানে খেয়াল করে দেখো যে আমি যদি ফুরিয়ার সিরিজকে যদি এক্সপোনেনশিয়াল হিসাবে যদি রিপ্রেজেন্ট করতে পারি হারমোনিক্যালি, মানে হারমোনিক রিলেটেড এক্সপোনেনশিয়াল, যেটা আমরা চ্যাপ্টার 2 তে মানে কি 1 এ দেখছিলাম, সেটা হচ্ছে কি ই টু দি পাওয়ার j2π কে n বাই ক্যাপিটাল এন, যেখানে কে হচ্ছে আমার 0 থেকে n-1। এখন আমি যদি এটাকে এটাকে রিপ্রেজেন্ট করি, তো এক্স অফ এন হচ্ছে সামেশন কে ইকুয়াল 0 টু n-1 সি কে ইন্টু ই টু দি পাওয়ার j2π কে n বাই ক্যাপিটাল এন, যেখানে সি কে হচ্ছে আমার ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্টস। ঠিক আছে, আচ্ছা এটা বলো তো কি সিনথেসিস না অ্যানালাইসিস? ইকুয়েশন 4.2.1 এটা কি সিনথেসিস নাকি অ্যানালাইসিস? স্যার ফ্রিকোয়েন্সি ডোমেনে আছে, সো অ্যানালাইসিস না। না না, আমি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ব্যবহার করে আমি টাইম ডোমেনে কনভার্ট করতেছি, ঠিক আছে না? জি স্যার। তাই এটা কি হবে? Analysis. অ্যানালাইসিস। সরি, সিনথেসিস। সিনথেসিস। কারণ আমি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টকে ইউজ করে সামেশন করে আমি এক্স অফ এনটা পাচ্ছি, তো এটা হচ্ছে আমার সিনথেসিস। আর সিকে হচ্ছে আমার ফুরিয়ার সিরিজের যে কোএফিসিয়েন্ট গুলো। ঠিক আছে, তো এখান থেকে আমরা জাস্ট দেখতে পারি যে
এখানে যে আমরা ইউটিউবের যে টু পাই কে এন বাই ক্যাপিটাল এন, এটা হচ্ছে আমার যদি কে এর মান যদি 0 n অর্থাৎ 2n মানে এরকম যদি হয় তাহলে আমি n পাবো, বাকি ক্ষেত্রে 0 পাচ্ছি। এটা এখানে যে ডেরিভেশন আছে কেমনে, বেসিক্যালি এটা আমরা কেমনে পাচ্ছি সেটা ডেরিভেশনটা একটু নিচে দিয়ে দিয়েছে, এটা চাইলে তোমরা দেখে নিতে পারো। তো মেইনলি আমরা দেখার বিষয় হচ্ছে যে আমার ডিটিএফএস মানে ডিসক্রিট টাইম ফুরিয়ার সিরিজের জন্য আমার সিনথেসিস ইকুয়েশন হচ্ছে কি এক্স অফ এন ইজ ইকুয়াল টু সামেশন কে ইকুয়াল 0 to capital N minus 1 of ck into e to the power j 2 pi k n by capital N, মানে ইকুয়েশন 427। আর অ্যানালাইসিস উল্টাটা, মানে আমি যদি ck যদি বের করতে চাই তো ck is equal to কি 1 by capital N into summation of n equals 0 to capital N minus 1 of x of n into e to the power minus j 2 pi k n by capital N, মানে 4 to 8। এটা হচ্ছে আমার ডিটিএফএস এর ইকুয়েশন গুলো, একটা হচ্ছে সিনথেসিস ইকুয়েশন, একটা হচ্ছে অ্যানালাইসিস ইকুয়েশন। যেখানে আমরা সিনথেসিস কি করতেছি, এই সিকে কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করে আমি রিকম্বাইন করে এক্স অফ এনটা পাচ্ছি। আর অ্যানালাইসিস ইকুয়েশন আমি হচ্ছে ওই এক্স অফ এন মানে টাইম ডোমেন সিগন্যালকে কিছু এখানে কিছু ম্যাথমেটিক অপারেশন করে আমি হচ্ছে ফুরিয়ার কম্পোনেন্টে ভেঙে লিখতেছি, যেটা হচ্ছে ফুরিয়ার সিরিজ কম্পোনেন্ট। এটা হচ্ছে আমার ডিটিএফএস এর বেসিক ফাংশনগুলো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো আমরা তো একটু আগে দেখছিলাম যে আমার এক্স অফ এন হচ্ছে পিরিয়ডিক, তা আমরা বলছি যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন প্লাস ক্যাপিটাল। একইভাবে আমার সিকে মানে আমার ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট গুলো সেটাও কিন্তু পিরিয়ডিক। এই কারণে আমরা লিখতে পারতেছি কি সি অফ কে প্লাস ক্যাপিটাল এন কে যদি আমি এখানে লিখি তা দেখতে পাবো যে সি অফ কে প্লাস ক্যাপিটাল এন কে আমি সি কে হিসেবে লিখতে পারি। এবং তার এখানে জাস্ট লিখছি যে আমি সি কে যে ইকুয়েশন যেটা আছে ওখানে আমি সি কে তো কে কোথায় আছে, ভিতরে কে আছে না, তা আমি যদি সি অফ কে প্লাস ক্যাপিটাল এন যদি দেই তাহলে ভিতরে কে জায়গায় কে প্লাস ক্যাপিটাল এন দিবে। তোমরা খুব সহজে বের করতে পারবো যে আমি এটাকে ওই সি কে ইকুয়েশন ট্রান্সফার করতে পারবো। তো কি দাঁড়াচ্ছে যে আমার এই পিরিয়ডিক সিগন্যাল, তো এখানে আমার মানে সিগন্যাল যদি পিরিয়ডিক যদি হয় তাহলে আমার কি এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন প্লাস ক্যাপিটাল এন। সেই কারণে আমার ওই সিগন্যালের যদি ফুরিয়ার সিরিজ করি তো ওটার কোএফিসিয়েন্ট গুলো পিরিয়ডিক হবে। তো ওটাকে কেমনে রিপ্রেজেন্ট করব যে সি কে ইজ ইকুয়াল টু সি অফ কে প্লাস ক্যাপিটাল এন, যেখানে ক্যাপিটাল এন হচ্ছে আমার ফান্ডামেন্টাল পিরিয়ড। ক্লিয়ার জিনিসটা? বুঝতে পারছো? বুঝতে কি পেরেছো? জি স্যার। আচ্ছা, তো আচ্ছা তোমাদের এই পেজ 243 অথবা এই সেকশনের শেষে একটা প্যারাগ্রাফ আছে, সেটা একটু দেখে নিও। এখানে যে বলতেছে যে আমার নরমালি আমরা যখন এই ওমেগার যখন রেঞ্জ লিখতেছি এই ডিসক্রিট টাইমের জন্য, তো আমরা কি লিখতে পারি, এটাকে ইদার 0 থেকে 2 পাই লিখতে পারি অথবা আমি এটাকে মাইনাস পাই টু পাই করতে পারি। তো এখানে আমার ওমেগা কি, ওমেগা ইকুয়ালস 2 পাই কে বাই ক্যাপিটাল এন, কারণ আমরা এই যে এখানে থাকে এক্স অফ এন ইজ ইকুয়াল টু যে সিকে ই টু পাওয়ার জে ওমেগা ওমেগা এন না, তো এখানে ওমেগা 2 পাই কে বাই ক্যাপিটাল এন। এখন আমি যদি এই মাইনাস পাই টু পাই যদি চিন্তা করি তো সেখানে আমার কে কি দাঁড়াচ্ছে, কে হচ্ছে আমার মাইনাস হাফ এন টু পজিটিভ হাফ এন। এখন এটাতে সমস্যা হচ্ছে যদি আমার এন যদি অড হয় তাহলে এটা কোনো ভালো একটা অ্যান্সার পাবা না। আসলে অড হলে তো এটা কি ফ্র্যাকশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কারণে সাধারণত আমি যখন ফুরিয়ার সিরিজ করব যাতে করে অডের ক্ষেত্রে প্রবলেম না হয়, এই কারণে আমরা রেঞ্জটা মাইনাস পাই টু পাই এর বদলে 0 থেকে 2 পাই এটা ব্যবহার করব। আমরা তো চাইলে দুইটাই ব্যবহার করতে পারি, কিন্তু এই অডের ক্ষেত্রে প্রবলেম যাতে না হয় এই কারণে আমরা 0 থেকে 2 পাই ইউজ করব সেটা। এবং সেটা করেসপন্ডিং কে রেঞ্জ হচ্ছে 0 থেকে n-1 এবং আমার ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0 থেকে fs। ক্লিয়ার কি বলতে চাচ্ছি এখানে কেন আমরা 0 থেকে 2 পাই ইউজ করছি? বুঝতে পেরেছো? জি আচ্ছা, স্যার। তো এখন আমরা আমরা হচ্ছে এই পরের এক্সাম্পলটা যদি দেখি, মানে প্রথম এক্সাম্পল সেটা হচ্ছে এক্সাম্পল 4.2.1। এখানে বলতেছে যে আমার কিছু স্পেকট্রা দেওয়া আছে সিগন্যালের, তো ওগুলার আমার
ও সরি, সিগন্যাল দেওয়া হচ্ছে ওটা স্পেকট্রাম, মানে আমার ফুরিয়ার সিরিজটা করতে হবে। তো প্রথমে কি বলেছে, এ হচ্ছে এক্স অফ এন ইজ ইকুয়াল টু তোমার কস অফ রুট টু পাই এন। আচ্ছা, তো এখানে বলতো আমার ওমেগার মানটা কি এখানে √2 পাই স্যার। রুট টু পাই, কারণ কস ওমেগা এন। তো তা ওমেগা হচ্ছে আমার ওমেগা নট এখানে যে রুট টু পাই, তা আমার ফ্রিকোয়েন্সি কত, 1/√2। আচ্ছা, এটা কি, এটা তো কি ইররেশনাল না? জি স্যার। তো এর মানে কি এটা কি পিরিয়ডিক না? না স্যার। ঠিক আছে, তো এর অর্থ কি বোঝাচ্ছে যে এটার কোনো ফুরিয়ার সিরিজ সম্ভব না, কারণ এটা স্যার পিরিয়ডিক না। কস সিগন্যাল তো পিরিয়ডিক না, এটা কেমন হয়ে গেল না ব্যাপারটা? কেন কস কি নন পিরিয়ডিক হতে পারে না? কেমনে স্যার নন পিরিয়ডিক হতে পারে? কস তো সবসময় পিরিয়ডিকিটি মেনটেন করবে, মানে কোসাইন জিনিসটাই তো পিরিয়ডিক মেনটেন করে। মানে তোমার সিগন্যালটা পিরিয়ডিক না কেন? তুমি আমরা যখন চ্যাপ্টার 2 না কোন 3 দেখছেন, 2ই মনে হয়, যে তোমার ওটা, হ্যাঁ ওটা অসিলেট করতেছে কিন্তু ওটা ঠিক পিরিয়ড মেনটেন করতেছে। একবার কোনো তুমি কোনো পাবা না, এন পিরিয়ড পাবা, কিন্তু ওটা হচ্ছে হবে, তো ফ্র্যাকশনাল হবে, মানে তোমার ওটা তো ইন্টিজার কোনো পিরিয়ড পাবা না আসলে। ঠিক আছে, কারণ এটা তো ডিসক্রিট টাইম। কন্টিনিউয়াস ক্ষেত্রে পিরিয়ড হতে পারবে, কিন্তু এটা ডিসক্রিটে স্যার, আসলে পিরিয়ড হচ্ছে না। মানে বুঝতে ডিসক্রিট পারছো? টাইমের জন্য এটা পিরিয়ডিক হচ্ছে না, বাট এটা তো নরমালি তো কোসাইন জিনিসটাই হচ্ছে পিরিয়ডিক। হ্যাঁ, মানে ওটা কন্টিনিউয়াসে সবসময় পসিবল, তুমি যত ফ্র্যাকশন দিতে পারো, কিন্তু এটা ডিসক্রিটে সম্ভব না। ডিসক্রিটে যদি পিরিয়ডিক হতে চায়, আমার কন্ডিশন কি হচ্ছে, আমার ফ্রিকোয়েন্সিটা রেশনাল হতে হবে। ঠিক জি আছে স্যার। না? ওইটাই। তো এখানে আমার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/√2, এটা হচ্ছে রেশনাল, নট এ রেশনাল নাম্বার। এখানে সিগন্যালটা নন পিরিয়ডিক, মানে ডিসক্রিট যদি চিন্তা করি, এখানে এটা কোনো ফুরিয়ার সিরিজ সম্ভব না, কিন্তু এটার স্পেকট্রাম পাওয়া যাবে। জাস্ট ব্যাপারটা হচ্ছে যে এটা শুধু একটা ফ্রিকোয়েন্সি পাবো, যেখানে ওমেগা হচ্ছে আমার √2 পাই। এটা গেল হচ্ছে ফার্স্ট পার্ট। ক্লিয়ার এটা কেন পিরিয়ডিক না? জি স্যার। আচ্ছা, তো এখন যদি পার্ট বি যদি দেখি, বিতে কি বলতেছে যে এক্স অফ এন ইজ ইকুয়াল টু কস পাই অফ n/3। পাই n/3। তো এখানে আমরা ওমেগা কত, ওমেগা হচ্ছে পাই পাই বাই থ্রি। π/3। আচ্ছা, এখন আমি যদি রেশনাল নাম্বার স্যার। পাই বাই থ্রি কে 2 পাই দ্বারা ভাগ করতে হবে, সেখান থেকে ফ্রিকোয়েন্সি পাবো। এটা হচ্ছে এক্সাম্পল 4.1। হ্যাঁ, আচ্ছা, তো এখানে কি বলতেছে যে আমার এক্স অফ এন ইজ ইকুয়াল টু কস পাই n/3। তো এখন আমি যদি এটাকে ওই যে 2πf কে যদি হিসেবে যদি লিখি, তাহলে cos 2πf 1/6n। তো এখানে আমার ফ্রিকোয়েন্সি কত দাঁড়াচ্ছে, 1/6। ঠিক আছে না? এফ জি নট স্যার। হচ্ছে আমার 1/6, আর আমার ফান্ডামেন্টাল পিরিয়ড হচ্ছে আমার 6। আচ্ছা, এখানে আমাকে কি বলছে, এখানে বলছে আমার কি স্পেকট্রাম, মানে আমাকে ওই যে সি কে বের করতে হবে। তো সি কে ফর্মুলা যদি উপরে দেখো, সি কে লিখে রাখছি, সি কে ইজ ইকুয়াল টু কি 1/n সামেশন 0 থেকে n-1 x of n ইকুয়াল মানে j 2 পাই k n বাই ক্যাপিটাল N। আচ্ছা, এখন এইভাবে লিখতে হবে। তো এখন যদি লিখি সি কে ইকুয়ালস টু কি 1/6 সামেশন 0 টু n-1, মানে n-1 কি 5, আর x of n ইকুয়াল মাইনাস j 2 পাই k n বাই 6, যেখানে k হচ্ছে 0 থেকে 5। আচ্ছা, এখন আমি যদি এটাকে এইভাবে যদি লিখতে চাই, তো x of n এর জায়গায় আমি এই cosটা দিব, তারপর ওয়েলার সাইন ইউজ করে এটাকে এক্সপোনেনশিয়াল কনভার্ট করলাম, কিন্তু এটা দেখে ভালোই কমপ্লিকেটেড মনে হচ্ছে। তো এটা করার একটা সহজ উপায় আছে। উপায়টা কি, আমি যদি এক্স অফ এন কে যদি এই ফর্মে যদি ভেঙে লিখতে পারি, মানে এক্স অফ এন মানে কি, এক্স অফ এন ইজ সামেশন অফ সাম এক্সপোনেনশিয়াল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টস। ঠিক আছে না? ঠিক আছে, জি স্যার। তা আমি যদি এক্স অফ এন কে এক্সপোনেনশিয়াল ফর্মে যদি লিখতে পারি, তো এই এক্সপোনেনশিয়ালের কোফিশিয়েন্ট থেকে আমরা সিকেটা খুব সহজে বের করতে পারবো। তো সেটাই এখানে করা হয়েছে। তো যদি এখানে খেয়াল করে দেখো যে আমার এক্স অফ এন ইজ ইকুয়াল টু কি কস, তার আমরা জানি ওয়েলার্স আইডেন্টিটি জানি কি ছিল, যে হাফ ই টু দি পাওয়ার জে থিটা প্লাস হলো হাফ ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। হ্যাঁ, ইজু জে থিটা প্লাস হাফ ইজু মাইনাস জে থিটা। জে থিটা। ঠিক আছে, তো ওটা যদি খেয়াল করে দেখো যে এক্স অফ এন কে আমি এই কস কি করছি, হাফ ই টু দি পাওয়ার জে থিটা, এখানে থিটা কি হচ্ছে 2 পাই বাই 6। মানে এই যে 2 পাই n/6। পাই ঠিক আছে, আর হাফ ই টু দি পাওয়ার মাইনাস জে থিটা। আচ্ছা, এখন এইটা এবং এটা যদি কম্পেয়ার করে দেখো, বলো তো আমার
যখন আচ্ছা প্রথমটা যদি চিন্তা করি দেখি, প্রথমটার ক্ষেত্রে আমার কে এর মান কত হচ্ছে, যদি উপরেরটা মান- এবং নিচে কে এর মান কত এখানে, 1 স্যার, যদি- প্রথমটাই 1। হ্যাঁ প্রথমটা 1, এটার জন্য আমার সি কে কত হচ্ছে, C1 জি স্যার। C1 কত Half. হয় এখানে, হাফ হচ্ছে তাই না, কারণ এটার কোএফিসিয়েন্ট হাফ। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আচ্ছা সেকেন্ডটাতে আমার কে এর মান কত, কে এর মান হচ্ছে Minus মাইনাস minus 1, আর C -1 কত হচ্ছে, half. এটাও হাফ হচ্ছে। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে ধরো এটা তো আমি নিচে লিখছি যে আমার কে রেঞ্জ, ফান্ডামেন্টাল রেঞ্জ কত, 0 থেকে 5 না, জি স্যার। জি এর স্যার। বাইরে তো অবশ্যই থাকবে, কারণ এটা তো আমার রিপিট করতেছে, কিন্তু আমার K1 এটা তো রেঞ্জের মধ্যে আছে, কিন্তু K-1 তো রেঞ্জের মধ্যে নাই, তো এটাকে রেঞ্জের মধ্যে আনতে হবে। কেমনে আনবা, কেমনে আনা যায় বলতো? আমরা কি জানি যে যে সি কে প্লাস মাইনাস যদি এন করি, তো আমি কি সি কে পাবো না? জি স্যার। আচ্ছা তো দেখো আমার C-1 তো C-1 এর সাথে এন এর মান কত জানি, এন এর মান 6. 6, তো 6 কত, এটা C5, C5. জি স্যার। C5 কি রেঞ্জের মধ্যে না, জি স্যার, রেঞ্জের মধ্যে। রেঞ্জের মধ্যে, তাহলে আমি কি দাঁড়ালো যে C1 হচ্ছে আমার হাফ আর C5 হচ্ছে হাফ, কিন্তু আর বাকি তো কিছু নাই, তাহলে কি বুঝাচ্ছে যে C2 3 4 হচ্ছে আমার 0। ক্লিয়ার, জি স্যার। এবং C5টা আমি আরেকভাবে লিখতে পারি, যে আমি এই যে ধরো e⁻j2π n/6, যেটা আমি সেকেন্ড টার্ম যেটা পেয়েছি, এটাকে আমি ভেঙে e⁻j2π5 - 6 ফর্মে লিখতে পারি। তো ওখান থেকে 5 উপরে থাকলো আর নিচে 6 থাকলো, 6 কাটা করে কি যায়, e⁻j2πn থাকে, এবং এটা মানে কি, এটা ইকুয়ালস 1 না, স্যার 1। জি 1 স্যার। কেন হচ্ছে, ওই যে ওয়েলার সাইন ইউজ করে, যে cos থিটা প্লাস j sin থিটা, তো এখানে cos 2π হচ্ছে আমার 1, আর sin 2π তো এখানে 0 হচ্ছে, তো এখানে 1 থাকতেছে। তো এইভাবে লিখতে, অথবা জাস্ট এটাই, আমার মনে হয় এটাই সবচেয়ে সহজ হবে, তাই না? জি স্যার। আচ্ছা তো এইভাবে হয়ে গেল আমার এটা হচ্ছে বি তে আমরা হচ্ছে কি C1 এবং C5 বের করছি, এবং x অফ n এ তো এটা ছাড়া তো কিছু নাই, তাই এটা অর্থ বোঝাচ্ছে C2 3 4 সবকিছু 0। তার আমরা যদি এখন বইতে যদি ফেরত যাই, দেখেন এখানে তাই করছে, যে তারা x অফ n বের করছে, এই যে C0 2 3 4 হচ্ছে 0 হচ্ছে, আর C1 হচ্ছে হাফ, আর C5 হচ্ছে আমার হাফ। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা তো আচ্ছা সি তো আমার কমপ্লেক্স হতে পারে, কিন্তু এটা তো আমার রিয়েল, তো এখানে আমার শুধু ম্যাগনিটিউড আছে, এটা কোনো অ্যাঙ্গেল নাই, অথবা অ্যাঙ্গেল যদি লেখো অ্যাঙ্গেলটা আপনার 0 হবে। আচ্ছা এখন যদি সি পার্ট যদি দেখি, সি তে কি বলছে, এক্স অফ এন ইজ পিরিয়ডিক উইথ পিরিয়ড এন ইকুয়ালস টু 4, এবং আমরা এক্স অফ এন হচ্ছে এই সিগন্যাল, যে 1 1 0 0। হ্যাঁ এটার জন্য আমি তাহলে এখন কি করব, এখন এটা যদি আবার এখানে ফেরত যাই, হ্যাঁ এটা কি বলছে, এক্স অফ এন হচ্ছে কি 1 1 0 0 পিরিয়ডিক সিগন্যাল, এন হচ্ছে 4। এখন সি কে যদি বের করতে, সি কে ফর্মুলা কি, 1/n, তো 1/4 সামেশন 0 থেকে n - 1। হ্যাঁ বুঝিনি কি বললো, n সমান কি 4 দেওয়া আছে? হ্যাঁ কেন দাও আছে, 284 বলা আছে। এই যে কই গেল, এই যে পিরিয়ডিক উইথ পিরিয়ড n ইকুয়ালস টু 4, জি স্যার। ঠিক আছে না? আচ্ছা তো n ইকুয়ালস টু 4 দেওয়া আছে, তো এখানে কি 1/4 সামেশন 0 থেকে n - 1, তো n - 1 হচ্ছে 3, x অফ n e⁻j2π(kn/4), আর k হচ্ছে 0 থেকে 3। আচ্ছা এখন আমরা এখানে খুব সহজেই আসলে x অফ n বসায় করতে পারবা। প্রথমটাতে আমরা x অফ n বসায় করি নাই কেন, কারণ x অফ n হচ্ছে এক্সপোনেনশিয়াল ছিল, তো এক্সপোনেনশিয়াল গুণ করে করাটা একটু কঠিন ছিল, কিন্তু এখানে x অফ n তো জাস্ট 4টা টার্ম আছে, তাই না? জি স্যার। তো এখানে করাটা ইজিয়ার, তো এখানে ওই ফর্মে করতেছি। তো প্রথমে n ইকুয়ালস 0 এর জন্য আমার x অফ n কত, n 1 স্যার। 1, এই যে ধরো এই যে 1 স্যার। প্রথমত n ইকুয়ালস 0 এর জন্য দিচ্ছি, যেটা ভ্যালু আমি 1 পাচ্ছি, তা এবং e টু পাওয়ার কি -j2π k * 0/, মানে পুরোটা তো 0 হয়ে যাচ্ছে, e টু পাওয়ার 0, ঠিক আছে,
প্লাস এখন n ইকুয়ালস 1 এর জন্য দিব, তো x অফ 1 আর e টু দি পাওয়ার কি, তো মাইনাস যে Minus 2 পাই k বাই 4, কারণ এখানে n তো এখানে 4। আর পরের গুলো আমি 0 দিচ্ছি কেন, কারণ আমার পরের টার্মগুলো তো আমার x তো 0 আছে, এই কারণে এগুলো লেখা দরকার নেই। ঠিক আছে? স্যার আচ্ছা, এখন আমি নিচে যদি আসি, তো x অফ 0 হচ্ছে আমার ভ্যালু কত, স্যার 1। প্রথমে n ইজ ইকুয়ালস টু 0 কি জন্য পুট করলাম? n ইজ ইকুয়ালস টু 1 এই যে হতো না? এটা না, n ইকুয়াল 0 থেকে 3 না, 2 পর্যন্ত। জি স্যার। এই কারণে 0 দিছে। তুমি সাধারণত থিওরিতে ভ্যালুটা যে দেওয়া আছে ওই যে 1 1 0 0, এই যে 0 1 2 3, এটা তিনটের জন্য ইন্ডেক্স কি এটা না, n জি n স্যার। এর মান কি 0 না এটা? জি স্যার বুঝতে পারছি। x অফ আচ্ছা। n এর ভ্যালু 1। তুমি ম্যাটল্যাব আর এটা মিলাই ফেলো, ম্যাটল্যাবে 1 থেকে সবসময় শুরু হয়, কিন্তু অ্যাকচুয়াল থিওরিতে কি 0 থেকে শুরু হয় না? জি স্যার 0 থেকে। আচ্ছা, তো এখানে কি দাঁড়াচ্ছে যে প্রথমত 1/4, তো x অফ 0 হচ্ছে ভ্যালু 1 আর e টু প্লাস 0 তো ভ্যালু 1, এখানে আমি 1 পাচ্ছি এখানে গেল। আর সেকেন্ডটাতে কি, x অফ 1 এর মান কত আমার 1 স্যার 1 স্যার। e টু মানে যে 2 পাই k বাই 4, তো 2/4 করলে কি হাফ হচ্ছে, এখানে e টু মাইনাস যে 2, আচ্ছা e টু মাইনাস j পাই k বাই 2 হয়ে গেল, আর বাকি তো আমি 0 থাকতেছে। এখন এটাকে যদি ভেঙে লিখি, প্রথমত আমি যদি c 0 করতে চাই, c 0 মানে কি, k এর মান 0 দিব, জি স্যার k এর মান 0 দেব যখন, তো জি স্যার। c0 ইকুয়ালস 1/4 1 প্লাস এখন k এর মান 0 তো e টু পাওয়ার 0 হচ্ছে, এখন তাহলে e টু পাওয়ার 0 মানে কি 1 না, জি 1 স্যার তো কি দাঁড়াচ্ছে এটা 1 প্লাস 1 2, তো এটা হচ্ছে হাফ Half. হচ্ছে। হাফ হয়ে গেল। যাচ্ছে স্যার। তারপর c1 কি 1/4 প্লাস 1 e টু পাওয়ার মাইনাস j পাই ইনটু কি হবে 1/2, 1 দিলে পাই বাই 2। তাহলে কি e টু পাওয়ার মাইনাস j 90 ডিগ্রি বেসিক্যালি। ঠিক আছে না? এখন আমি যদি ওয়েলেস আইনি যদি ব্যবহার করি কি হবে বলতো, এটা cos of minus 90 plus j of j into sin of minus 90, তাই না? এখন cos minus 90 করলে কি হবে, জাস্ট 1 1 না, স্যার 90 cos 90 ডিগ্রির মান 0 না, sin 90 ডিগ্রির মান। ও সরি হ্যাঁ, cos 90 হচ্ছে আমার 0 হচ্ছে, ঠিক আছে, কিন্তু মাইনাস প্লাস যা দো একই দাঁড়াচ্ছে, কিন্তু sin 90 হচ্ছে আমার কি 1 হইতেছে, কিন্তু এখানে মাইনাস, তো এখানে মাইনাসের বাইরে আসতেছে, এখানে আমার অ্যানসার কি দাঁড়াচ্ছে, জাস্ট মাইনাস j। এটা কি বুঝতে পারছো? দেখি বুঝুন এটা। ক্লিয়ার হচ্ছে না? এটা হচ্ছে আমার কি 0, এটা কি মাইনাস j হচ্ছে, বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা, তো এটা হয়ে গেল আমার c1 তাহলে কি মাইনাস j, সরি c1 মাইনাস j তো না, মানে ভিতরের পার্টটা অ্যাট লিস্ট মাইনাস j, তো এখানে কি 1/4 ইনটু 1 মাইনাস j, তো কি দাঁড়াচ্ছে 1/4 মাইনাস j 1/4। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এটা গেল c1। আর c2 তে কি করতেছি, c2 তে হচ্ছে 1/4 ইনটু 1 প্লাস j 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস j পাই, কারণ আমি এখানে k এর বদলে 2 দিচ্ছি, তো পাই মানে কি 180, তো cos 180 কি মাইনাস 1 আর j sin 180 0, তো কি হচ্ছে 1 মাইনাস 1 হচ্ছে কি 0, তো এটা পুরো 0 হয়ে গেল। আর c3 হচ্ছে কি 1/4 1 প্লাস মানে j 3 পাই বাই 2। এখন এটা যদি অ্যানসার করো কি হবে এটা বলো তো, 3 পাই সমান সমান হচ্ছে এটাও স্যার ওই একই -1 3 পাই বাই 2 না স্যার, পাই বাই 2 সমান সমান হচ্ছে 90 ডিগ্রি, আছে 3 বের হইলেও 0, আর স্যার ওইটা ওই আগের মতনই, আগের মতন কেমনে তোমার মানে এখানে 1/4 আসতেছে, কারণ স্যার এই যে cos 90 ডিগ্রি আমরা যদি 3 কে আলাদা রেখে পাই বাই 2 চিন্তা করি, তাহলে 3 হলো একটা রেশনাল। দেখো 3 পাই বাই 2 মানে কি 270 না, স্যার এটা একটা বেজোড় নাম্বার, তো cos ওই 90 ডিগ্রির মান 0, cos 270 স্যার প্লাস তোমার i অথবা j বলো sin মাইনাস 270, মাইনাস j sin 270। আচ্ছা এখানে মাইনাস তো আছে,
ঠিক আছে, হ্যাঁ মাইনাস মাইনাস সাইন 270। এটা হচ্ছে তোমার সাম ফ্র্যাকশনাল নাম্বার আছে যে 1/√2 1/√2 প্লাস ধরো এটা কি হয় তোমার স্যার 1 মাইনাস জে আসবে না? 1 মাইনাস জে তো আসার কথা। 1 মাইনাস জে আসার কথা। জি স্যার। না এখানে কি করতেছো যে ইটুর পার ধরো ইটুর কি মাইনাস জে 3π/2 মানে কি? $270 না? তাহলে কি হবে এখানে? জি স্যার 3π মানে 270 কিছু মাইনাস 270 প্লাস জে সাইন 270, তো cos 270 কত হয়? স্যার 0.98 মানে 1ই আসে প্রায়। সাইন 270 ই টু দি পাওয়ার মাইনাস জে আছে না, এইজন্য মাইনাস জে হবে। cos 270 এর ভ্যালু 0। জি স্যার। আচ্ছা সাইনের এখানে একটা মাইনাস হবে না, মাইনাস জে সাইন 270। আচ্ছা হ্যাঁ, জে এর আগে একটা মাইনাস হবে স্যার। কি এটা কি 0 আর এটা 0 -1 এটা হচ্ছে মাইনাস জে মাইনাস। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা স্যার তো cos -270 দিলে কিন্তু আবার 1 চলে আসে স্যার। না না তুমি এটা মাইনাস তো এখানে, হুম, আর cos -270 তো প্লাস যেটা হচ্ছে 0 হবে। সাইন 270 ডিগ্রির মান হচ্ছে -1, তো ওই মাইনাস আর হলো ইসে আগের মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, প্লাস জে হয়ে যাচ্ছে স্যার। শুধু যে হবে স্যার। হ্যাঁ এটা হচ্ছে মাইনাস, তো এখানে এটা প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এটা কি হচ্ছে আমার শুধু জে। ক্লিয়ার? স্যার সামনে একটা 1 ছিল যে স্যার 1/4 ইনটু 1 প্লাস জে। সরি এখানে তো শুধু এটা আসছে 1 আছে। জি স্যার। কি হবে তো 0 প্লাস জে, এটা কি জাস্ট 1 প্লাস জে বাই 4, মানে এটা এখানে জাস্ট হবে 1 প্লাস জে। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন আমরা যদি এখানে দেখি ঠিকই দিল C0 হচ্ছে আমার কি কত ছিল হাফ সি, হ্যাঁ কিছু বলতেছিল স্যার এই যে এখানে C0 C1 C2 C3 স্যার এই চারটা ভ্যালু বের করলাম কি জন্য, আরো তো বেশি বের করতে পারতাম। কারণ ওই যে সি 0 কে থেকে 3 দিয়ে কে মানে কি 0 থেকে 3 না? স্যার এটা কি প্রশ্নে বলে দেওয়া থাকবে? আমরা এখানে কেন বের করতেছি, কে কি 0 থেকে n - 1 না? 0 থেকে n - 1 n এর মান কত? 1 n হচ্ছে 4, এখানে 0 থেকে 3। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন আমরা যদি বইতে ফেরত যাই। স্যার 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 এই পাশে আরেকটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বল। স্যার ওই স্লাইডে। আচ্ছা এটা না। স্যার এই যে এখানে যে স্যার বি নাম্বারে সিক এর পরে x অফ n টা বের করলাম। স্যার এই যে বি নাম্বারে জি স্যার এইটা তো বি এর প্রশ্ন এখন করতেছো? আচ্ছা বলো, সিক এর পরে x অফ n বের করছ। হ্যাঁ তো কিভাবে বের করলাম স্যার? ওয়েলারস আইডেন্টিটি। স্যার ওয়েলার থিওরাম ওটা বুঝতে পারছি স্যার, কিন্তু কেন বের করলাম? কারণ এভাবে করে ইজিয়ার, কারণ x অফ n কে আমি যদি এই এক্সপোনেনশিয়াল টার্মে যদি লিখতে পারি, তো এক্সপোনেনশিয়ালের কোএফিশিয়েন্ট থেকে তো সিকে বের করতে পারবো, এই কারণে। ঠিক আছে। ঠিক আছে, তো যখন যখন যেটা করে সেখান তখনকার প্রশ্ন তখনই কইর। ঠিক আছে? আচ্ছা, তো এটা গেল আমার আচ্ছা, তো আমি তাহলে কি বললাম, C0 হচ্ছে হাফ, C1 হচ্ছে 1/4 অফ 1 মাইনাস জে, C2 হচ্ছে 0, C3 হচ্ছে 1/4 অফ 1 প্লাস জে। এখন এটা কি আমার কমপ্লেক্স না, তো আমার এটা একটা ম্যাগনিটিউড থাকবে এবং একটা অ্যাঙ্গেলও থাকবে। তো C0 এর জন্য আমার ম্যাগনিটিউড কত? হাফ, অ্যাঙ্গেল কি 0 হচ্ছে না? C1 এর জন্য আমার ম্যাগনিটিউড কত? ম্যাগনিটিউড হচ্ছে 1/4 1/8। মানে তুমি কার্টেসিয়ান থেকে ম্যাগনিটিউড করতে কি করবে? 1/4 স্কয়ার মাইনাস 1/4 স্কয়ার হোল রুট। ঠিক আছে না? স্যার
অথবা তুমি ডাইরেক্ট ক্যালকুলেটরে কার্টেশিয়ান ইনপুট দিবা, তারপর ওটাকে পোলারে কনভার্ট করলে তোমাকে ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটাও দিয়ে দিবে। আর নর্মালি যদি বের করতে চাও যে সাধারণ উপায়, সেখানে তুমি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল রুট করলে তুমি ম্যাগনিটিউডটা পেয়ে যাবা। আর যদি অ্যাঙ্গেল যে ট্যান ইনভার্স বি বাই এ যদি করো, তাহলে তুমি অ্যাঙ্গেলটা পেয়ে যাবা। ঠিক আছে না? বুঝতে পারছো? 1/2 হওয়ার কথা না স্যার? 1/√2 হওয়ার কথা না? C1 এর ভ্যালু স্যার 1/4 স্কয়ার প্লাস 1/4 স্কয়ার না, তাহলে 16 হয়ে যাচ্ছে। জি স্যার, ঠিক আছে স্যার, √2/4 ঠিক আছে। তো এখান থেকে আমি ম্যাগনিটিউডটা পেলাম এবং অ্যাঙ্গেলটা পেয়ে গেলাম। ঠিক আছে? আর এরপরে তোমার এটা তো গেল C2 আর C1, এটা C2 তে কি করতেছে? C2 হচ্ছে 0, তো ম্যাগনিটিউড হচ্ছে 0, কিন্তু এটার অ্যাঙ্গেল কি আনডিফাইন্ড হয়ে যাচ্ছে না? জি স্যার। ট্যান ইনভার্স যদি করতে চাও তাহলে তো আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। আর এখানে তোমার C3 তো জাস্ট নরমাল উপরে বের করছো। C3 হচ্ছে এটা অ্যাঙ্গেল, এটা হচ্ছে সরি ম্যাগনিটিউড, এবং এটা হচ্ছে এটা অ্যাঙ্গেল। তো এইভাবে তুমি অ্যান্সারগুলো বের করলা, এবং চাইলে তোমাকে যদি প্লট করতে বলা হয় প্লট করতে পারবে না। প্রথমটা এই যে ফিগার 4.2.1, এখানে এ হচ্ছে আমার পার্ট বি এর জন্য আমার প্লটিংটা। তো এখানে দেখো C1 এ মান আছে, C5 এ মান আছে, আর বাকি তো মান নাই, মানে 0 থেকে 5 এর মধ্যে। তো এবং এটা পরে আস্তে আস্তে রিপিট হচ্ছে। যেমন ধরো C1টা কি C7 এ গেছে, তারপর এটা আবার -1 এ একটা আছে, তো -5 একটা আছে, এবার রিপিট হতে থাকবে। আর এই বি এবং সি হচ্ছে তোমার যে পার্ট সি এর যে ম্যাগনিটিউড হচ্ছে বি, এবং অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ধরো সি, মানে ফেজটা যেটা। ক্লিয়ার? এখন কি করছে বুঝতে পেরেছো? স্যার C0 এর অ্যাঙ্গেলটা কিভাবে বের করলাম স্যার? আবার একটু বুঝিয়ে দিতেন, বুঝতে পারিনি। বুঝিনি কি বললো? সি এর ফিগারটা যদি বুঝাই দিতেন, বুঝতে পারিনি। বি তে কি বলছে দেখো, তোমার এই যে স্যার অ্যাঙ্গেল বের করাটা বুঝি নাই স্যার। কেন অ্যাঙ্গেল কেন বের করতে হয়? ধরো তোমার প্রথমটা যদি চিন্তা করে দেখো, অথবা এটাই যদি চিন্তা করি, এটা মানে কি 1/4 মাইনাস জে 1/4, তাই না? তাই তো? জি স্যার। এটা অ্যাঙ্গেল কি হবে? tan ইনভার্স -1/4/1/4 না? জি স্যার। ওখান থেকে অ্যাঙ্গেলটা পেলাম, যেখানে অ্যাঙ্গেল হচ্ছে কি মাইনাস আমার 5/4। ঠিক আছে? জি স্যার। অথবা তুমি আরেকভাবে যেটা করতে পারো, ক্যালকুলেটরে তুমি এটাকে কমপ্লেক্স মোডে কার্টেশিয়ান ফর্মটা লিখলে, তারপর তুমি কি কার্টেশিয়ান থেকে পোলারে কনভার্ট করতে পারো ক্যালকুলেটরে ডাইরেক্ট। জি স্যার। উভয় করলে তোমাকে ওই ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলটা ধরো দিয়ে দিবে। ঠিক আছে? তো এটা করে নিও। স্যার C0 টা কিভাবে বের করলাম স্যার? C0 মানে কি? মানে সবই তো 0। এখন tan ইনভার্স 0/0 কি হয়? আনডিফাইন্ড তো, কারণ 0 দিয়ে যদি ভাগ দাও আনডিফাইন্ড। আচ্ছা, এখন আরেকজন বলতেছিল কি এই ফিগারটা কেমনে আসে? হাফ ছিল স্যার, C0 তে তো একটা হাফ ছিল। C0 তে হাফ ছিল? জি স্যার, এই যে উপরে স্যার। সরি C0 না, C2 এর কথা বলতেছি। C0 C2 C0 এর হচ্ছে। কথা বলতেছি স্যার। আচ্ছা, C0 কি একটা রিয়েল না? এটা তো রিয়েল। জি স্যার। এটা রিয়েলের অ্যাঙ্গেল কত হয়? 0 না, এখানে 0 দিচ্ছে। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, কিন্তু আমরা যদি এটা যদি -1/2 হইতো, সেক্ষেত্রে বলো তো কি হতো অ্যাঙ্গেল? আমার যে ম্যাগনিটিউডটা যদি হাফ হয়, তাহলে এটার অ্যাঙ্গেলটা কি হবে বলো তো? স্যার ওই যে tan ইনভার্সের সূত্র করতাম আবার। 180 ডিগ্রি না? এই যে এটা যদি রিয়েল ধরো, এটা হাফ এখানে যদি থাকলো, এটা অ্যাঙ্গেল 0, কিন্তু এটা যদি এই পাশে আসে -1/2, এটা অ্যাঙ্গেল কি 180 না?
আর এটা কি tan ইনভার্স করলে কি হবে বলো তো, এটা মানে কি? তাই না? এটা কি আসতেছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, না তোমরা এটা দেখছো না যে তোমার রিয়েল এই যে এটাকে যদি পোলার কোঅর্ডিনেট যদি লেখো, তো এইদিকে যদি 0 অ্যাঙ্গেল, এই পাশে আসলে একদম 180 ডিগ্রি হয়ে যায় না? তা তো জানো নাকি জানো না? জি স্যার। আচ্ছা আচ্ছা, আরেকজন জিজ্ঞেস করতেছিলেন যে এইটা কেমনে আসছে। কে জিজ্ঞেস করতেছিল? জি স্যার, আমি জিজ্ঞেস করেছিলাম ওই আমরা তো এখানে শুধু ম্যাগনিটিউডটা আঁকতেছি, অ্যাঙ্গেলটা কি আঁকতেছি? অ্যাঙ্গেলটা হচ্ছে পরে সি তে আসছে, ঠিক না? দেখো আমার C0 কত, 0, দেখো 0 আসছে এখানে। স্যার একটু উপরের দিকে উঠলে ভালো হয়, দেখতে পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও, স্যার, দেখতে এবার ঠিক পাচ্ছ? আছে। জি স্যার। দেখো যে তোমার এখন বি দেখতে পাচ্ছি, সি নাম্বারটা এখনো দেখতে পাচ্ছি, আর একটু উপরে উঠান। আচ্ছা সিটা দেখতে চাও, এই যে, ঠিক আছে? জি স্যার। দেখো আমার এই যে C0 তে 0, C1 কত ছিল? C1 কত ছিল? দাঁড়াও, স্যার সি নাম্বারটা দেখেন, এটা তো বি এর চিত্র দেখাচ্ছেন স্যার। হ্যাঁ আচ্ছা, তুমি কি সি বি দেখতে এর যাচ্ছ? চিত্র দেখতে চাইছি স্যার। সি এখানে অ্যাঙ্গেল, প্রথমটা অ্যাঙ্গেল কত ছিল আমার? স্যার প্রথমটা অ্যাঙ্গেলটা হচ্ছে 0, তারপর কি -π/4 আনডিফাইন্ড। এখানে দেখো 0 -π/4, আর 2 এর জন্য তো কিছু লেখা নেই কারণ আমি জানি না অ্যাঙ্গেলটা কি হবে। আর C3 কত, π/4, এই জন্য π/4 করছে, ঠিক আছে? বুঝতে পেরেছো? স্যার এই যে তো অ্যাঙ্গেলের ছবি আঁকলাম, আমি বলতে চাইতেছি যে ম্যাগনিটিউডের ছবি আঁকেন সি এর জন্য। এই যে এটা হচ্ছে ম্যাগনিটিউড, বি হচ্ছে ম্যাগনিটিউড, সি ও আচ্ছা, মানে এই যে ফিগার নাম্বার 4.2.1 এর বি হচ্ছে ওই ইসের ছবি। তোমার পার্ট বি মানে আছে, এটা গোলাই ফেলছে মনে হয়। এখানে ফিগারের বি হচ্ছে তোমার প্রশ্ন বি এর, আচ্ছা প্রশ্ন একটু সি এর অ্যামপ্লিটিউড স্যার। একটু হোল্ড করো, একটা ফোন আসছে। আচ্ছা তো তোমাদের যেটা বলতেছিলাম যে আর এখন বুঝতে পারছি, মানে ওই কনফিউশন হয়ে গেছিল এ বি সি, তো আমি ভাবছিলাম যে মানে এ এর জন্য, বাট এর জন্য তো কিছুই নাই, যেহেতু এ নন পিরিয়ডিক সিগন্যালের জন্য কিছুই করিনি এর জন্য। বুঝতে হ্যাঁ পেরেছি, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এটা গেল আমার এক্সাম্পল কত 4.2.1। আচ্ছা গেল, এরপরে যেটা দেখবো তোমাদের সেকশন 4.2.2। তো তোমরা চ্যাপ্টার 2 তে দেখছিলে না পাওয়ার এবং এনার্জি সিগন্যাল? চ্যাপ্টার 2 না 3 তে দেখছিলাম, 2 তে মনে হয়, তাই নাকি 3 মনে পড়তেছে।
কই দেখছিল এটা? চ্যাপ্টার 2 তে না দেখছিল? পাওয়ার সিগন্যাল পাওয়ার সিগন্যাল এনার্জি আর মেবি চ্যাপ্টার 2 এসে হ্যাঁ, চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর পাওয়ার এবং এনার্জির মধ্যে একটা পার্ট ছিল পিরিয়ডিক ক্ষেত্রে আমার পাওয়ারের এই যে আচ্ছা এখানে দিয়ে দিছে যে তোমার ইকুয়েশন 2.1.23 এটা চ্যাপ্টার 2 থেকে নিছে যে এভারেজ পাওয়ার ফর পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে কি 1 বাই পিরিয়ড মানে 1 বাই n ইনটু সামেশন n ইকুয়াল টু 0 টু n মাইনাস 1 অফ x অফ n মডুলাস স্কয়ার। এটা হচ্ছে আমার পাওয়ার সিগন্যালের ফর্মুলা। আচ্ছা এখন আমি এটাকে ফুরিয়ার কোএফিসিয়েন্টে একটু রিপ্রেজেন্ট করব। এখন এখানে একটু যদি খেয়াল করে দেখো যে আমরা জানি যে আচ্ছা তোমরা কি এটা দেখছো না আগে যে x অফ n যদি মডুলাস হয় স্কয়ার এটাকে আমরা এভাবে লিখতে পারি x অফ n ইনটু x অফ n এর কনজুগেট যদি এটা কমপ্লেক্স হয়ে থাকে। এরকম জিনিস তোমরা আগে পড়ছো না? পড়েছো? এটা একটা কমপ্লেক্স এক্সপ্রেশনের জন্য একটা বেসিক প্রপার্টি যে x অফ n যদি কমপ্লেক্স হয় এটা যদি মডুলাস নেই ওটা ইকুয়ালস টু কি x অফ n ইজ ইনটু এটা ওটার কনজুগেট। এটা কি দেখছো না আগে তোমরা? স্যার মনে হয় দেখছি বাট এখনো স্যার খেয়াল করতে পারতেছি না দেখছি। আচ্ছা তো জেনে রাখো এটা হচ্ছে একটা কমপ্লেক্স এক্সপ্রেশনের জন্য একটা বেসিক প্রপার্টি। সেটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স এক্সপ্রেশন অথবা সিগন্যাল যেটাই বলো সেটার যদি আমি মডুলাস স্কয়ার করি ওটা সমান হচ্ছে ওই কমপ্লেক্স এক্সপ্রেশন ইনটু ওইটার কনজুগেট। ঠিক আছে? এখন ওখান থেকেই দেখো এই যে আমার x অফ n মডুলাস স্কয়ার এটা হচ্ছে এটার থেকে আমি এটাকে আমি যে x অফ n ইনটু x অফ n এর কনজুগেট হিসেবে লিখছি। এখন পরে যেটা করতেছি এই x অফ n টাকে আমি আচ্ছা x অফ n এর আমার ইকুয়েশন জানি কি ছিল আমি যদি এটাকে ওই যে কি জানি সিনথেসিস আকারে লিখি সিনথেসিস ইকুয়েশনের ফর্মুলা কি ছিল বলো তো? 1 বাই n সরি স্যার 1 বাই n আসবে না অনলি ইসে স্যার এটা তো ইসের জন্য আসে সামেশন k ইকুয়াল টু 0 থেকে n মাইনাস 1 ck e টু দি পাওয়ার মাইনাস j 2 pi k n বাই n তুমি j না কি মাইনাস j? মাইনাস j স্যার 1 বাই n থাকলে হলো j হয় আর 1 বাই n ছাড়া হচ্ছে মাইনাস j। এখানে দাঁড়াও কি কি দেখতে পাচ্ছ? প্লাস না? এটা কিন্তু প্লাস মাইনাস না কিন্তু। ঠিক আছে স্যার প্লাস ওই যে ইসে ওইখানে কনজুগেটের কারণে মাইনাসটা আসছে আই থিং। না না আমি কনজুগেট লিখতাম আমি জাস্ট নরমালটা লিখতেছি। দেখেন কি হচ্ছে এটা j কত 2 পাই k n বাই ক্যাপিটাল n এটা তো x অফ n তো x অফ n এর কনজুগেট কি হবে? মাইনাস আসবে এবং এটা অবভিয়াসলি এটার কনজুগেট হচ্ছে তো এটা জাস্ট এখানে লেখা হয়েছে যে আমি এখানে x অফ n এর কনজুগেটটা লিখছি। ক্লিয়ার? ক্লিয়ার তো? স্যার একটু ক্লিয়ার স্যার। আচ্ছা এরপরে কি করতেছে এরপরে হচ্ছে আমি জাস্ট ইন্টারচেঞ্জ করছি আমি এই ভিতরে যে সিকে যেটা আছে এটাকে আমি জাস্ট বাইরে নিছি এবং বাইরে যে x অফ n ছিল ওটাকে আমি ভিতরে নেওয়া হয়েছে। তাহলে খেয়াল করে দেখো এটা কি সিকের এক্সপ্রেশন না? সিকের এক্সপ্রেশন তাই না? এটা কি সিকে না? জি স্যার এটা সিকে। তাহলে কি দাঁড়াচ্ছে এবং বাইরে তো সিকে প্রাইম তো সিকে ইনটু সিকে প্রাইম কি হবে? সিকে মডুলাস স্কয়ার। ঠিক আছে না? তো কি বুঝা যাচ্ছে যে আমার যদি পিরিয়ডিক সিগন্যাল যদি হয় তো ওটার পাওয়ার ডেন্সিটি স্পেকট্রামকে আমরা যদি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট অথবা কোএফিসিয়েন্ট লিখতে চাই ফুরিয়ার কোএফিসিয়েন্ট সেক্ষেত্রে সেটা সমান কি হচ্ছে যে সামেশন k equals 0 to n minus 1 of ck modulus square. ক্লিয়ার? এটা হচ্ছে আমার পাওয়ার ডেন্সিটি স্পেকট্রাম বলতেছে যেটা ইকুয়েশন ধরো 4.2.1 4 to 11। আচ্ছা যেটা গেল আমার px অথবা পাওয়ার ডেন্সিটি স্পেকট্রাম ফর এ পিরিয়ডিক সিগন্যাল যেটা হচ্ছে এই ck মডুলাস স্কয়ারের সামেশন। আচ্ছা এখন আমি যদি এটা এনার্জি বের করতে চাই
এনার্জি কি হবে? এনার্জি ইকুয়েশন কি ছিল মনে আছে? যে সামেশন এক্স অফ এন মডুলাস স্কয়ার। স্যার হ্যাঁ স্যার আপনি উপরে যে কনজুগেট করছেন স্যার সিকের যেটা, হুম আর তারপর লাইনে যে পি এক্স যে আসছেন স্যার, এখানে স্যার আপনারা যে সিকে কনজুগেটটা বাইরে নিয়ে আসছেন। হ্যাঁ বাইরে নিয়ে আসছি, আর আর এক্স তাহলে এনটা ভিতরে নিয়ে গেছি, এই আর কিছু করিনি। আর 1/n এটা ওটা ভিতরে নিচ্ছেন, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা মানে এবং সিকে করার জন্য ফর্মুলা ফেলানোর জন্য আমরা এটা করছি স্যার। হ্যাঁ, কারণ আমি জানি কি সিকে মডুলাস স্কয়ার ইজ ইকুয়াল টু সিকে ইনটু সিকে কনজুগেট। তো কি পেলাম যে পাওয়ার ডেন্স স্পেকট্রাম হচ্ছে তোমার পিরিয়ডিক সিগন্যালের জন্য যদি ফুরিয়ার কোএফিসিয়েন্ট লিখতে চাই সেটা ইকুয়ালস টু হচ্ছে তোমার কি কি দাঁড়াচ্ছে এখানে, এটা ইকুয়ালস টু কি সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে n - 1 অফ সিকে মডুলাস স্কয়ার। ক্লিয়ার, তাই না? এটা তো আমার কি স্ট্যান্ডার্ড নরমাল ফর্মুলা, কিন্তু আমি যদি ফুরিয়ার কোএফিসিয়েন্ট হিসেবে লিখতে চাই আমি এভাবে লিখবো, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এবং এটাকে পার্সেভাল রিলেশনও বলা হয়, আরেকটা নাম হচ্ছে। আচ্ছা, এটা গেল পাওয়ার ডেন্স স্পেকট্রাম। আর এনার্জির জন্য আমি কি জানি, এনার্জি ইজ ইকুয়াল টু সামেশন কে অফ মডুলাস এক্স অফ এন মডুলাস স্কয়ার। তো ওটা যদি বের করতে চাই কি করবো, আমি এন কে ওই পাশে নিয়ে যাবো না, মানে অথবা এন দিয়ে যদি গুণ দিই তাহলে তো আমি এনার্জিটা পেয়ে যাবো, তাই না? আমি যে পি এক্স কে যদি এন ক্যাপিটাল এন দিয়ে গুণ দিই তাহলে কি এনার্জি পেয়ে যাবো না? জি স্যার, আমরা তো এনার্জি আর পাওয়ার তো সেমই, শুধু 1/n বাদে যেটা হ্যাঁ, থেকে ওইটা হচ্ছে। এখানে এনার্জি কি দাঁড়াচ্ছে সিকে মডুলাস স্কয়ারের সামেশন ইনটু ক্যাপিটাল এন। আচ্ছা, এটা গেল আমার পাওয়ার ডেন্স স্পেকট্রাম এবং এনার্জি অফ দ্য সিকোয়েন্স অফ এ সিঙ্গেল পিরিয়ড। আচ্ছা, এখন এই সিকে যে দেখতেছি তো এটার পিরিয়ডিক সিগন্যালের জন্য কয়েকটা প্রপার্টি আছে, যেমন যে সিকে কনজুগেট ইজ, যদি আমার এখানে বলা যায় একটা কন্টিনিউয়াস টাইম পিরিয়ডিক সিগন্যাল যদি হয়, আচ্ছা কন্টিনিউয়াস টাইম তো না, এখানে যদি একটা পিরিয়ডিক সিগন্যাল যদি হয় এবং আমার এক্সএন যদি রিয়েল হয়, রিয়েল মানে কি এক্স অফ এন ইজ ইকুয়াল টু এক্স অফ এন এর কনজুগেট, তাই না? এক্সএন যদি রিয়েল হয় তাহলে কি ওটাকে কনজুগেট করলে একই জিনিস পাবো না? একই জি স্যার। আচ্ছা, তো সেটা যদি হয় তাহলে আমার তিনটা প্রপার্টি পাবা। সেটা হচ্ছে যে সিক এর কনজুগেট ইজ ইকুয়াল টু সি অফ মাইনাস কে একটা, আর সিক এর ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু সি অফ মাইনাস কে এর ম্যাগনিটিউড, এবং এটা হচ্ছে আমার ইভেন্ট সিমেট্রি। এবং আরেকটা হচ্ছে যে সিক এর যে অ্যাঙ্গেল ইজ এটা সমান হচ্ছে মাইনাস সি অফ মাইনাস কে এর অ্যাঙ্গেল। তো তিনটা প্রপার্টি, একটা হচ্ছে কি সিক এর কনজুগেট হচ্ছে সি অফ মাইনাস কে, আর যদি সিমেট্রি যদি চিন্তা করি তাহলে সিকে যে অ্যাঙ্গেল পাচ্ছি, মানে সিকের যে ম্যাগনিটিউড পাচ্ছি সেটা হচ্ছে সি অফ মাইনাস কে এর ম্যাগনিটিউড সমান হবে। এবং অড সিমেট্রি যদি চিন্তা করি তাহলে তোমার সিকের অ্যাঙ্গেলটা ইজ ইকুয়াল টু সি অফ মাইনাস কে এর নেগেটিভ অ্যাঙ্গেল। এবং এটা প্রুফটা হচ্ছে আমি এখানে করে দিছি, এই যে এটা তো না, এখানে এই যে আমি এখানে করে দিচ্ছি, এটা তোমরা একটু বাসায় গিয়ে একটু দেখে নিও যে এটা কেমনে হচ্ছে। বেসিক্যালি আমি এই এক্স অফ এন রিয়েল বসে আমি জাস্ট ইকুয়েশনে ওই এক্স অফ এন আর এক্স অফ এন কনজুগেট বসে দেখতেছি যে এই তিনটা এক্সপ্রেশন হচ্ছে ট্রু হইতেছে। ক্লিয়ার? এটা তোমরা একটু বাসায় গিয়ে একটু দেখে নিও যে এটা কেমনে হচ্ছে, এটা আমি ক্লাসে আর দেখাচ্ছি না। বুঝতে পারছো যে তিনটা প্রপার্টি পাচ্ছি যদি আমরা এক্স অফ এন যদি রিয়েল হয়। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে কি পেরেছো কি বলতেছি? জি স্যার। আচ্ছা, এবং একই জিনিস আমি আরেকবার দেখবো, সেই ক্ষেত্রে আমি হয়তো এক্সপ্লেন করবো। আচ্ছা, ওটা যে আপাতত আসি আগে, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আমার 4.2.2, এখানে তোমার বলা হচ্ছে একটা পিরিয়ডিক স্কোয়ার ওয়েভ সিগন্যাল, তা বলা হচ্ছে ডিটারমাইন দ্য ফুরিয়ার সিরিজ কোএফিসিয়েন্টস এবং পাওয়ার ডেনসিটি স্পেকট্রাম অফ দ্য পিরিয়ডিক সিগন্যাল ইন ফিগার। এটা একটা স্কোয়ার ওয়েভ না? এটা কি একটা স্কোয়ার ওয়েভ নাকি? জি স্যার, একটা স্কয়ার হবে এটা। জি স্যার। বলো তো পিরিয়ড কি?
পিরিয়ডটা হচ্ছে স্যার 0 থেকে n পিরিয়ড। মানে ক্যাপিটাল এন, কিন্তু এটা রিপিট হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত, স্যার তাই না? এই যে বেসিক্যালি যে এখান থেকে আসলো মানে স্যার পিরিয়ডটাই তো বলতে পারি এখান 0 থেকে থেকে এই পর্যন্ত, এটা তো n-1, তাই না? স্যার। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে শুধু 0 থেকে l-1 পর্যন্ত আমার ভ্যালু আছে, কিন্তু এরপরে তার কোনো মান নেই আসলে, মানে একটা পিরিয়ডের ভিতরে, ঠিক আছে না? জি স্যার। এবং 0 থেকে l-1, মানে এটা তো আমার কি l-1, এই পর্যন্ত আমার মান হচ্ছে কি a, তাই না? হ্যাঁ a, বাকিটা আচ্ছা, 0। এখন আমি c কে যদি লিখতে চাই, c কে আছে ইকুয়েশন জানি কি ছিল, 1/n সামেশন 0 থেকে কি n-1 x of n x of n এটা কি মাইনাস j2 pi k n by কি ক্যাপিটাল, তাই না? মনে পড়ে? জি স্যার। আচ্ছা, তো এখন যদি এটা লিখতে চাই যে আমি কি অ্যানালাইসিস ইকুয়েশন, মানে সি কে ইকুয়েশন দিয়ে আমি হচ্ছে এটাকে ভেঙে লিখতে চাচ্ছি, ধরো সি কে, আচ্ছা এটা তো লিখেই দিছি অলরেডি, দেখি 1/n সামেশন n ইকুয়ালস টু l-1। আচ্ছা বলুন l-1 কেন ইউজ করছে এখানে? ওই যে l-1 পর্যন্ত ভ্যালু আছে, বাকি জায়গা 0 হ্যাঁ, বাকি জায়গা তো নাই। আচ্ছা, এখন ওই l-1 পর্যন্ত x of n এর মান কত? a, তাই না? এখানে আমি a দিছি, আর এখানে u মানে j2 pi k n by ক্যাপিটাল, যেখানে k হচ্ছে আমার 0 থেকে n-1। আচ্ছা, এখন এটা দেখে কি মনে হচ্ছে, একটা জিওমেট্রিক সিরিজ না? জিওমেট্রিক সিরিজ মানে কি? a টু দি পাওয়ার n থাকলে নালে বুঝতে পারতাম জিওমেট্রিক। এরকম n, এটা তো একটা জিওমেট্রিক সিরিজ। জি স্যার, a টু দি পাওয়ার n থাকলে। কিন্তু তাহলে এখানে কি হচ্ছে, e টু মাইনাস j2 pi k by ক্যাপিটাল n হোল টু দি পাওয়ার n, হ্যাঁ এটা কি জিওমেট্রিক সিরিজ হয়ে গেল না? এটা হচ্ছে a। স্যার a টু দি পাওয়ার কি n ছিল যে আমরা হোল টু দি পাওয়ার n লিখলাম? কেন এখানে n ছিল না? n, জি স্যার বুঝতে পেরেছি স্যার, মানে টোটাল জিনিসটার সাথে n আছে। আচ্ছা, তো এখন এখানে যদি খেয়াল করে দেখো, আমি একটু স্লাইড তো আমরা যেখানে অঙ্ক করে সেখানে যদি এটা হচ্ছে 4.22 এই যে 4.22 দেখো, এখানে আমার, আচ্ছা এটাকে একটু পাশে নিয়ে দিই, বারবার চালু করতেছি। এখানে দেখো, আমার যদি k এর মান যদি 0 হয় তাহলে এটার মান কি হবে বলো তো, সামেশন যদি করি k এর মান যদি 0 হয়, এই এক্সপ্রেশনটাকে e টু 0 মানে কি 1 না? e টু 0 কি 1 না? তার 1 টু দি পাওয়ার n, এটা যতবার সাম করো কি পাবা? কথা বুঝতেছো? ধরো 1 টু দি পাওয়ার n, এটা 0 থেকে l-1, এটা অ্যান্সার কি হবে বলো তো? 1 হবে। l হবে না? এটা মানে কি আমি কি 1 1 1 1 কয় প্রমাণ করতেছি এখানে? l পর্যন্ত l সংখ্যক 1 না? জি স্যার। স্যার এখানে হ্যাঁ বল। স্যার এগুলো না হয় বুঝতেছি, কিন্তু এগুলো কি জন্য করা দরকার? কারণ আমাকে বলা হচ্ছে পাওয়ার ডেনসিটি স্পেকট্রামটা বের করো। এটা মানে কি বলতো, পাওয়ার ডেনসিটি স্পেকট্রাম এটা মানে কি? স্যার এটার মানে একটু আগেই বের করছি, ফর্মুলা কি ছিল পাওয়ার ডেনসিটি স্পেকট্রাম? স্যার ওই সি যে কে মডুলাস স্কয়ার না, সামেশন 0 জি থেকে স্যার। n-1, এটা ছিল না? জি স্যার। তো সি কে মানে কি, ফুরিয়ার সিরিজ না, মানে ফুরিয়ার সিরিজের কোএফিসিয়েন্ট, তাই না? জি স্যার। তা এখানে আমি সি কে বের করতেছি, ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তা দেখো, এখন আমি সি কে বের করতেছি, তো সি কে আমি ফর্মুলা বসাইছি, ফর্মুলা বসে এখন জাস্ট এক্সপ্রেশনটা বের করতেছি। তো প্রথমত আমি সি কে লিখলাম, এখন এখানে কে এর মান যদি 0 হয় সেক্ষেত্রে কি বললাম যে সি কে এর মান যদি 0 হয় তো ই টু দি পাওয়ার কি 0 হয়ে যাচ্ছে, ই টু 0 মানে কি 1 না? 1 তো, প্রশ্ন করলে উত্তর দিবা। ই টু দি পাওয়ার 0 কি 1 না কি না? e টু দি পাওয়ার 0 সমান 1।
হ্যাঁ আচ্ছা, তো 1 আমি এখানে কয়বার যোগ করতেছি? এল সংখ্যক যোগ, এখানে এটার মান কি এল হচ্ছে, তাই তাই তো? স্যার আচ্ছা, তো এখন দেখো, তো এখানে কি দাঁড়াচ্ছে, এই পুরোটা আমি কি হয়ে যাচ্ছে, এল হচ্ছে, তো কি এ ইন্টু এল বাই এন, তাই হচ্ছে না এখানে? জি স্যার। কে ইকুয়াল 0, আচ্ছা কে যদি 0 না হয়, মানে আদারওয়াইজ, মানে এটা হচ্ছে কি কে ইজ নট ইকুয়াল টু 0, এটার অর্থ কি আমি, আচ্ছা কে কি 0 থেকে n মাইনাস 1 না, জি স্যার তাই কি 0 বাদ দে 1 থেকে n মাইনাস 1 পর্যন্ত, তো আমার মান হচ্ছে ওই জিওমেট্রিক সিরিজের এক্সপেনশনটা। তো জিওমেট্রিক সিরিজের ফর্মুলা কি বলো তো, যদি ফাইনাইট হয়? 1 divided by 1 minus a 1 মাইনাস e টু দি পাওয়ার n বাই 1 মাইনাস a, তাই না? finite, জি স্যার। a into 1 minus a, জি স্যার, finite এর 1 ক্ষেত্রে মাইনাস a টু দি পাওয়ার ক্যাপিটাল A, মানে যেটা যে পর্যন্ত সাম করতেছো, ডিভাইডেড বাই 1 মাইনাস a, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন যদি ওটা দেখি এখানে, এই যে a টু দি পাওয়ার n, আচ্ছা a বাই n এটা তো আছে, আচ্ছা a আমি জাস্ট বাইরে নিয়ে আসতেছি, আর এখানে সামেশন 0 থেকে l মাইনাস 1 ইনটু মাইনাস j 2 পাই k বাই n হোল টু দি পাওয়ার n। এখন আমি এটাকে যদি সামেশন করি, এই যে 1 মাইনাস a টু দি পাওয়ার l, আচ্ছা এখন এখানে a এর মান জানি কত, এটা না, এটা তো a, তাই না? তাই তো জি স্যার। জি স্যার। 1 মাইনাস a টু দি পাওয়ার l বাই 1 মাইনাস a, তো এখানে কি দাঁড়াচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার এটাকে মাইনাস j 2 পাই k বাই ক্যাপিটাল n হোল টু দি পাওয়ার l, তো এখানে জাস্ট l গুণ হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। আর বাই 1 মাইনাস e টু মাইনাস j 2 পাই k বাই ক্যাপিটাল, জাস্ট এখানে l থাকবে না, ওটা জাস্ট এখানে লেখা হয়েছে, ঠিক আছে না? জি। আচ্ছা, এটা হয়ে গেল। এখন দাঁড়াও, আচ্ছা তো এটা তো আমরা এক্সপ্রেশন পেয়ে গেলাম, ধরো একটা এই এক্সপ্রেশন পেলাম, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, প্রবলেমটা কি, আমাকে কি বের করতে বলেছে বলো তো, সি কে মডুলাস স্কয়ার না, তাই কি বের করতে বলা হয়েছে না সি কে মডুলাস স্কয়ার, কারণ আমি পাওয়ার ডেনসিটি স্পেকট্রাম বের করতে চাচ্ছি, ঠিক আছে না? আচ্ছা, একটা এক্সপোনেনশিয়াল সিগন্যালের মডুলাস মানে কি বলো তো, এক্সপোনেনশিয়াল সিগন্যাল মডুলাস অর্থটা কি? ধরো এটা হচ্ছে আমার সিগন্যাল এর উপর জে থিটা, এটার মডুলাস মানে কি বলো তো? এ হবে না, শুধু স্যার এ হবে স্যার, এ স্যার। এ হবে, কিন্তু এটা কখন পসিবল, যদি আমার একটা এক্সপোনেনশিয়াল জাস্ট গুণ আকারে যদি থাকে, তাহলে তো এটা খুব সহজে এটা ম্যাগনিটিউড বের করতে পারবো, কিন্তু এখানে দেখো কি আছে, এটাকে একটা কমপ্লিকেটেড 1 মাইনাস সাম ফর্মে আছে না স্যার? এটা ম্যাগনিটিউড বের করবা সহজে বের করা সম্ভব না আসলে, তো এটা কি করা যায় বলো তো, কি করা যেতে পারে, এটাকে আমি কোনোভাবে এই ফর্মে আনতে হবে, তাই না? জি স্যার। এটা কেমনে করা যায়, ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করে করতে পারবো, ওয়েলার্স আইডেন্টিটি মনে পড়ে না, যে ধরো cos থিটা ইকুয়ালস টু কি, জে থিটা মানে হাফ মাইনাস জে থিটা, মানে আমাকে এই ইউর জে থিটা এবং ইউর মানে জে থিটার একটা সামেশন অথবা মাইনাস কোন একটা ফর্মে আনতে হবে, তাই না? তাই তো? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে এই ফর্মে আমাকে নিতে হবে, তো কেন নেওয়া যায় সেটাই এখন দেখাচ্ছি। আচ্ছা, তো দেখো যে তোমার কই গেল, দেখুন খেয়াল করে দেখো যে আমার এখানে 1 মাইনাস ই মাইনাস জে 2 পাই কে এল বাই এন বাই 1 মাইনাস ই ই টু মাইনাস জে 2 পাই কে বাই ক্যাপিটাল, এখন এটা এই ফর্মে আছে, এখন এটাকে আমি ওয়েলার্স আইডেন্টিটি ইউজ করে এটাকে আমি এক্সপ্রেশনটা ভেঙে লিখবো, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখো যে ওয়েলার্স আইডেন্টিটিতে ই টু দি পাওয়ার জে থিটা দুইটার জন্য কি থিটা সেম না, আমাকে সেম থিটা আকারে এক্সপ্রেশনটা লিখতে হবে। তো দেখো আমার এখানে তো এক্সপোনেনশিয়াল আছে, সমস্যা নাই,
এটা তো এক্সপোনেনশিয়াল, এটাকে এক্সপোনেনশিয়াল কেন লেখা যায়? 1 ইকুয়ালস টু কি এক্সপোনেনশিয়াল বলো তো? ই টু e দি টু পাওয়ার জিরো 0 না? জি স্যার। হ্যাঁ, e টু দি জিরো হিসাবে লিখলাম। কিন্তু এখন দুইটা তো থিটা তো সেম না, এখন থিটাকে সেম করতে কি করা যায়? যেটা করা যায়, ধরো আমি এটাকে ভেঙে লিখতেছি যে খেয়াল করে দেখো, আমি এটাতে এই যে এটার যে থিটা আছে এটাকে আমি যে এটা অর্ধেক কত? পাই কে এল বাই ক্যাপিটাল না, অর্ধেক। জি স্যার, দুই দ্বারা আচ্ছা, তো ভাগ ওটাই করে যে দিবেন। সেকেন্ড লিখছি যে এখানে e টু দি জিরো ইজ ইকুয়াল টু কি? e টু দি মাইনাস জে পাই কে এল বাই ক্যাপিটাল এন ইনটু e টু দি জে পাই কে এল বাই ক্যাপিটাল এন, কারণ এই দুটো আমি যদি যোগ করি জিরো হচ্ছে না? জি স্যার। তো এখানে আমি জিরোটাকে এভাবে লিখছি উপরে এবং নিচেও লিখছি যে আচ্ছা উপর নিচে পার্থক্য হচ্ছে উপরে এল আছে নিচে এল নেই, এই পার্থক্য। আর এবং এই পাশে যেটা এখানেও আমি জাস্ট এটা তো কি মাইনাস জে টু থেটা, তো এটাকে জাস্ট আমি লিখছি মাইনাস জে থেটা ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস জে থেটা, তাই করছি না এখানে? তাই কি করছি? মানে দুইটাকে দুইবারে লিখছি ই টু দি পাওয়ার। হ্যাঁ, ভেঙে লিখছি just। আচ্ছা, এবং নিচেও একই কাজ করছি, যে পার্থক্য হচ্ছে নিচে আমরা এল নেই। এখন আমি এটা কেন করতেছি? কারণ আমি যাতে করে এই থেটা ই টু দি পাওয়ার জে থেটাকে যাতে কমন নিতে পারি। তো এখানে দেখো নিচে কি কমন নিছি, এই যে এই এক্সপ্রেশন, ধরো এই এক্সপ্রেশন আমি কমন নিয়েছি ই টু দি পাওয়ার মাইনাস জে পাই কে এল বাই ক্যাপিটাল এন। হ্যাঁ, এটা কমন নেই, তো প্রথমটার জন্য কি হবে? জাস্ট আমার শুধু এই টার্মটা থাকতেছে, ওটা জাস্ট এখানে আসছে। আর সেকেন্ডের জন্য কি হবে? জাস্ট আমার এখানে তো একই জিনিস, জাস্ট আমি একটা বাকি থাকতেছে, কারণ মাইনাসটা কমনই আছে। আর নিচেও একই জিনিস করা হয়েছে, জাস্ট এখানে এল থাকতেছে না। এখন খেয়াল করে দেখো যে আচ্ছা, আমি যদি ফার্স্ট পার্টে চিন্তা করি, এখানে কি হচ্ছে? ই টু দি পাওয়ার সাম জে থেটা ই টু মাই সাম জে থেটা, এখানে উপরে নিলে কি হবে? এটা হবে না? মাইনাস হবে। জি হ্যাঁ, স্যার। তো এটা জাস্ট করা হয়েছে যে নিচে যদি খেয়াল করে দেখো যে এখানে যে ই টু মাইনাস জে কে এল বাই ক্যাপিটাল ইনটু ই টু মাইনাস জে কে অফ মাইনাস ওয়ান বাই ক্যাপিটাল, আর নিচে ওটা জাস্ট ওই এল মাইনাস ওয়ান আকারে ফর্মে লিখছে। আচ্ছা, এই পার্টটা যদি খেয়াল করে দেখো, মেইন পার্ট হচ্ছে এখানে, এটা কি আমার এই ফর্মে আছে না? মানে উপরের পার্ট অ্যাটলিস্ট এই সাইনোসয়েডাল জন্য কোএফিসিয়েন্টটা, মানে এটা যদি প্লাস হতো তো আমি কোসাইন ইউজ করতাম, কিন্তু এখানে মাইনাস আছে, তাহলে কি সাইন ইউজ করব? জি স্যার। তো সাইন থিটা ইকুয়ালস টু ই টু দি পাওয়ার জে থিটা মাইনাস ই টু মানে জে থিটা বাই 2j। তো এটা জাস্ট এখানে লেখা হয়েছে যে সাইন অফ পাই কে এল বাই ক্যাপিটাল বাই 2j, আর নিচেও জাস্ট সাইন পাই কে বাই এন বাই 2j। আচ্ছা, উপর নিচে একই জিনিসই করতে হচ্ছে, পার্থক্য হচ্ছে উপরে এল থাকছে নিচে এল নেই। আচ্ছা, এখন নিচে যখন আসতেছি এই জায়গায় আমার এই যে 2j কাটাকাটি চলে যাচ্ছে, তো রেজাল্টেন্ট কি দাঁড়ালো? যে আমার ডান পাশে বাম পাশে হচ্ছে ই টু মাইনাস জে কে পাই কে ইন্টু এল মাইনাস ওয়ান বাই এন, আর ডান পাশে হচ্ছে যে সাইন অফ পাই কে এল বাই এন বাই সাইন অফ পাই কে বাই এন। বুঝা গেছে এখানে কি করা হয়েছে? বুঝতে পেরেছো? জি স্যার। এই পুরোটার করার উদ্দেশ্য কি হচ্ছে? যাতে করে আমি জাস্ট একটা এক্সপোনেনশিয়াল যাতে থাকে, যাতে করে আমি ওই সি কে মানে মডুলাস যাতে করা যায়। ক্লিয়ার না? বুঝতে পেরেছো? মানে আমার অরিজিনাল এক্সপ্রেশন কি? এক্সপোনেনশিয়ালটা প্লাস মাইনাস ফর্মে ছিল, যেখান থেকে খুব সহজে আমি আসলে ম্যাগনিটিউডটা বের করতে পারবো না। এখানে আমি এটাকে ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে জাস্ট একটা এক্সপোনেনশিয়াল ফর্মে রাখছি, কারণ এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা থাকছে সবই তো আমার মডুলাস, তাই তো? তো সেটাই আমরা এখানে জাস্ট করতেছি। এখন যদি আমি বইতে ফেরত যাই, এই যে দেখো এই বইতে আমি তো সিকে কি এভাবে লিখছি। আচ্ছা, একজন খেয়াল করে দেখো তো, উপরেরটা যে এ এল বাই এন, এটা হচ্ছে কখন সম্ভব? যদি কে ইকুয়ালস টু 0 হয়। কিন্তু আমি জানি কি সি কে কি এন পিরিয়ডিক না? সি কে এন পিরিয়ডিক তো, তাই না? এটা ঠিক আছে না? জি স্যার। এটা মানে কি K0 কি, অথবা এটাও একই জিনিস হবে,
2n যোগ করলেও একই জিনিস পাচ্ছি, তো এই কারণে তাই করা হচ্ছে যে কে ইকুয়ালস টু আমার 0 এর জন্য এটা হবে, প্লাস n এর জন্য হচ্ছে প্লাস মাইনাস 2n এর জন্য, তারপর হচ্ছে 3n 4n যেটাই করো, কারণ আমি যতবার পিরিয়ড অ্যাড করতে থাকবো ততবার আমি একই অ্যান্সারই পাচ্ছি। একইভাবে আমি যদি নেক্সট পার্টটা যদি দেখি, এখানে তোমার আচ্ছা আদারওয়াইজ মানে আমার এটা যদি না থাকে তো অবভিয়াসলি আমি এক্সপ্রেশনটা পাচ্ছি, যেটা আমি একটু আগে ডিরেক্ট করছি, এই যে সাইন দিয়ে যে এক্সপ্রেশনটা পাচ্ছি। এখন এটা তো সিকে, এখন আমার পাওয়ার ডেন্স স্পেকট্রাম মানে কি সিকে মডুলাস স্কয়ার। আচ্ছা তো কি দাঁড়াচ্ছে সিকে মডুলাস স্কয়ার, যদি উপরটা চিহ্ন এটা তো রিয়েলের মডুলাস স্কয়ার কি ওটারই যে স্কয়ার পাবা হয়ে গেল, কিন্তু নিচেরটা যদি খেয়াল করে দেখো এক্সপোনেনশিয়াল বাদে বাকি যা আছে সবই তো কি আমার মডুলাসের মধ্যে থাকতেছে, ঠিক আছে না? জি স্যার। আমার যে a বাই n এবং এটা এখানে জাস্ট ওটা Sin A লেখা হয়েছে। বুঝতে পারছো কি করা হয়েছে এখানে? জি স্যার। এই অঙ্কনে কারো কি কোন প্রশ্ন আছে? এটা দেখতে হবে স্যার, বাসায় প্র্যাকটিস করে দেখি। হ্যাঁ, এখানে আমরা মেইনলি কি করছি একটু রিভিউ যদি করি তাহলে এখানে খেয়াল করে দেখো। প্রথমত আমাকে বলা হচ্ছে যে এই একটা ফিগার দেওয়া আছে, একটা স্কয়ার ওয়েভ। স্কয়ার ওয়েভ থেকে আমাকে বলা হচ্ছে পাওয়ার ডেনসিটি স্পেকট্রাম, মানে আমাকে সিকে মডুলাস স্কয়ারটা বের করতে হবে। আমার কি বলে সিকে তো ধরো দেওয়া আছে, সরি সিকে আমরা ফর্মুলা বের করছি, তারপর ওখানে আমি যে এক্সপ্রেশনটা লিখতেছি যে সিকে এটা লিখলাম, লেখার পর আমার যে এক্সপ্রেশন পাচ্ছি সেখানে 1 মাইনাস ই টু মানে j 2 পাই কে l বাই n আর বাই 1 মাইনাস ই টু মানে j 2 পাই k বাই n। কিন্তু এখন এটা তো খুব সহজে আসলে মডুলাস করা সম্ভব না, এখানে আমি এখানে তোমার ওয়েলার্স আইডেন্টিটি ব্যবহার করে এটাকে এই সাইন ফর্মে লিখছি, যাতে করে এখান থেকে খুব সহজে ম্যাগনিটিউড বের করতে পারি। তবে ওখান থেকে আমি জাস্ট ম্যাগনিটিউডটা লিখছি, ঠিক আছে? ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? আচ্ছা স্যার তা হ্যাঁ, এবং আচ্ছা এখানে দেখো তারা হচ্ছে সিকে এটা এবং এই দুইটাকে হচ্ছে তারা ই করছে, প্লট করছে। তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, একটা ছোট হোমওয়ার্ক, এটা তোমরা ম্যাটল্যাবে করার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা তো এটা গেল তোমাদের এক্সাম্পল 4.2.2। স্যার আজকে আর না স্যার, একটু বাকি আছে, একটু শেষ করে দিই। তোমার আমরা এই পর্যন্ত কি দেখলাম? পিরিয়ডিক সিগন্যালের জন্য সিনথেসিস এবং অ্যানালাইসিস ইকুয়েশন। তো এই পিরিয়ডিক জন্য আমরা কি ইউজ করব জানি? ফুরিয়ার ট্রান্সফর্ম ব্যবহার করব, ঠিক আছে না? পিরিয়ডিকের জন্য ফুরিয়ার সিরিজ, পিরিয়ডিকের জন্য আমরা কি ফুরিয়ার ট্রান্সফর্ম, তাই মনে পড়ে না? জি স্যার। আচ্ছা তো ফুরিয়ার ট্রান্সফর্ম ফর্মুলা কি? এই যে সিনথেসিস হচ্ছে কি x অফ n 1/2 পাই ইন্টিগ্রেশন 0 থেকে 2 পাই x ক্যাপিটাল X অফ ওমেগা e টু পাওয়ার j ওমেগা n d ওমেগা, যে 4 to 28, এটা হচ্ছে আমার সিনথেসিস অথবা ইনভার্স ট্রান্সফর্ম। আর যদি অ্যানালাইসিস করতে চাই, মানে আমি যদি ফুরিয়ারে কনভার্ট করতে চাই, মানে আমি টাইম ডোমেন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেন, সেক্ষেত্রে হচ্ছে ডাইরেক্ট ট্রান্সফর্ম x অফ ওমেগা মানে ক্যাপিটাল X অফ ওমেগা ইজ ইকুয়াল টু সামেশন n equals minus infinity to infinity x of n e to the power minus j omega n। তো ওটা একদম প্রথমে আমরা দেখছিলাম হচ্ছে পিরিয়ডিকের জন্য ফুরিয়ার সিরিজের এক্সপ্রেশনগুলো, এটা হচ্ছে আমার অ্যাপিরিয়ডিকের জন্য ফুরিয়ার ট্রান্সফর্মের এক্সপ্রেশনগুলো। এটা জাস্ট দেখে নিই, এটা আমাদের লাগবে, কারণ আমরা অঙ্ক করতে অথবা লিখতে জিজ্ঞেস করতে হবে কেন আসে। আচ্ছা তা আমরা এই যে একটু আগে যেটা দেখলাম যে আমার পিরিয়ডিকের জন্য আমরা হচ্ছে পাওয়ার বের করছি এবং এনার্জি তো ধরো দেখা যাচ্ছে। আচ্ছা অ্যাপিরিয়ডিকের জন্য আমরা এনার্জি বের করতেছি। আচ্ছা বলো তো অ্যাপিরিয়ডিক আমরা শুধু এনার্জি কেন করতেছি, পাওয়ার কেন করতেছি না? আর আমরা পিরিয়ডিকের জন্য শুধু এনার্জি একটা পিরিয়ডের জন্য বের করছি, কেন বলতে পারবো? মনে পড়ে? কারণ পিরিয়ডিকে এনার্জি কি ইনফিনিট না? জি স্যার। কিন্তু অ্যাপিরিয়ডিকে কি পাওয়ার হচ্ছে 0, এনার্জিটা ফাইনাইট, এখানে এনার্জিটা বের করতে এনার্জি ফর্মুলা আগের মতই x of n মডুলাস হোল স্কয়ার সামেশন n ইকুয়ালস মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি। এখানেও একই ভাবে আবার ডিরাইভ করছে পার্সেল রিলেশন, যে আমার
আমি যদি এখানে ওই আগের মতোই যদি এখানে ওই রিয়েলের জন্য এক্স অফ এন ইন্টু এক্স অফ এন এর কনজুগেট যদি বসাই, আমি ওখান থেকে এনের যে এক্সপ্রেশনটা কি পাবো, এই যে তোমার 1/2 পাই ইন্টিগ্রেশন মাইনাস পাই টু পাই এক্স ওমেগা মডুলাস স্কোয়ার ইন্টু ডি ওমেগা। এটা হচ্ছে আমার পার্সেভাল রিলেশন ফর এনার্জি। ওখান থেকে আমরা কয়েকটা প্রপার্টি পাচ্ছি আগের মতোই, যে এক্স ওমেগা, আচ্ছা এক্স ওমেগাতে আমি একটা কমপ্লেক্স টার্ম, তো এটা আমি চাইলে এটা ম্যাগনিটিউড এবং অ্যাঙ্গেলে লিখতে পারি। ওখান থেকে আমি এস এক্স এক্স বের করতে পারি। এস এক্স এক্স কে বলা হচ্ছে এনার্জি ডেনসিটি স্পেকট্রাম, মানে এটা আরেকটা টার্ম দিয়ে বোঝানো হচ্ছে। আমরা পিরিয়ডিক জন্য বের করছিলাম কি পাওয়ার ডেনসিটি স্পেকট্রাম, আর আমি অ্যাপিরিয়ডিক জন্য বের করতেছি এনার্জি ডেনসিটি স্পেকট্রাম, যেটাকে সাধারণত এক্সপ্রেস করা হয় এস এক্স এক্স দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো এটা? জি স্যার। আর আমার এনার্জি ডেনসিটি স্পেকট্রামটা কি, জাস্ট এক্স ওমেগা মডুলাস হোল স্কয়ার, তো সেটাই হচ্ছে এনার্জি ডেনসিটি স্পেকট্রাম। এবং এটারও আগের মতোই কিছু প্রপার্টি আছে, যেমন ধরো এক্স ওমেগার কনজুগেট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওমেগা যদি এক্স অফ এন রিয়েল হয়। এটা আমি তোমাদের আসলে প্রুফ করে দিছি। এই যে ধরো আমি এক্স অফ এন যদি এটা হয় আর এক্স ওমেগার ফর্মুলাটা দিয়ে দিছি, তো আমার প্রথমটা দিন রিলেশন কি ছিল, যে এক্স ওমেগার কনজুগেট। তো এক্স ওমেগার কনজুগেট মানে কি, তোমার এক্স অফ এনটা কনজুগেট হবে এবং ই টু মাইনাস এর মধ্যে প্লাস হচ্ছে, তাই না? তাই তো, বুঝতে পারছো? এক্স ওমেগা যদি এটা হয় এক্স অফ এন ইন্টু ই টু মাইনাস জে ওমেগা, তো এক্স ওমেগার কনজুগেট কি হবে, এক্স এর কনজুগেট ইন্টু প্লাস জে ওমেগা না? স্যার এখন আমরা জানি কি এক্স অফ এন তো রিয়েল, তাহলে এক্স কনজুগেট আর এক্স সেম জিনিস হচ্ছে না? জি স্যার। আচ্ছা এখন খেয়াল করে দেখো, এক্স অফ মাইনাস ওমেগা কি, জাস্ট এক্স অফ এন হচ্ছে আর ইন্টু প্লাস জে ওমেগা। তো এখন তোমার এক্স কনজুগেট আর এক্স অফ মাইনাস ওমেগা কি সেম হইতেছে না? জি স্যার সেমই তো। এই কারণে এটা হচ্ছে আমার প্রথম রিলেশন, যেটা তোমার বইতে ধরে লেখা আছে। সরি, এই যে এক্স ওমেগার কনজুগেট ইজ ইকুয়াল টু এক্স অফ মাইনাস ওমেগা। তো একইভাবে এই সিমেট্রি প্রপার্টিগুলো লেখা আছে, এটা তোমরা একটু দেখে নিও। তোমার আমি এখানে আসলে প্রুফ করে দিছি, প্রুফটা একটু দেখে নিও, এখানে লেখা আছে, এটা আমি তোমাদের দিয়ে দিব। তো এখানে কি প্রপার্টি দাঁড়াইলো, যে এক্স ওমেগার কনজুগেট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওমেগা, এবং যদি আমি সিমেট্রি যদি ইউজ করি তাহলে কি হচ্ছে, এক্স ওমেগার কনজুগেট ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওমেগার কনজুগেট। এটাও খুব সহজ, কারণ দেখো এক্স ওমেগার ম্যাগনিটিউড কি, এক্স অফ এন না? এক্স ওমেগার কনজুগেট এক্স অফ এন না? এক্স স্যার, জি ওমেগার স্যার। ম্যাগনিটিউড এক্স অফ এন না? একইভাবে এক্স অফ মাইনাস ওমেগার ম্যাগনিটিউড কি, এক্স অফ এন। জি স্যার। দুইটা কি সমান হচ্ছে না? এই কারণে আমার এক্স ওমেগার ম্যাগনিটিউড ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ওমেগার ম্যাগনিটিউড। একইভাবে আমি যদি এক্স অফ মাইনাস ওমেগার অ্যাঙ্গেলটা বের করি, মানে ফেজ, সেটা কার সমান হবে, এক্স ওমেগার অ্যাঙ্গেলের নেগেটিভ প্লাস ওই তোমার এস এক্সের জন্য এক জিনিস হচ্ছে, যে আমার এক্স ওমেগা এক্স অফ মাইনাস ওমেগা আমার সেম জিনিস হচ্ছে। এটা কেন সেম হচ্ছে, কারণ আমি স্কোয়ার করতেছি, প্লাস দাও বা মাইনাস দাও, স্কোয়ার করলে তো আমার পজিটিভ হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। এখানে এটাও সমান হচ্ছে। প্লাস এখানে একটা যে এই যে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফে জাস্ট বলতেছে আমি সিমেট্রি প্রপার্টি ব্যবহার করে আমার 0 থেকে 2 পাই রেঞ্জের মধ্যে পাই থেকে 2 পাই মানটা আসলে বের করতে পারবো সিমেট্রি প্রপার্টি। এই কারণে সাধারণত এই অঙ্কগুলা যখন আমরা ডিরাইভ করব অথবা অঙ্ক করব, তখন শুধু 0 থেকে পাইটা বের করব, কারণ আমি বাকি পার্টটা আমি সিমেট্রি প্রপার্টি ব্যবহার করে বের করতে পারতেছি। এখানে আমি সাধারণত অ্যাটলিস্ট অঙ্ক করার সুবিধার্থে আমি শুধু 0 থেকে পাইটাই কনসিডার করতেছি। আচ্ছা, তো তোমাদের
নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব, এই 4 2 3। ঠিক আছে, তোমাদের আপাতত এই পর্যন্ত থাক, এই যে এই অংশ পর্যন্ত। তোমরা একটু বাসায় একটু দেখে নিও। তা বাসায় গিয়ে কি করবা, এই পুরো পার্টটা পড়বা, তারপর তোমাদের যেসব অঙ্কগুলো করানো হয়েছে যে 4.2.1 এবং 4.2.2 এর বাসায় গিয়ে প্র্যাকটিস করবা। ঠিক আছে, ঠিক জি আছে। স্যার। প্লাস তোমাদের এই যে ডিরাইভ করে দিছি যে তোমার এই যে সিমেট্রি প্রপার্টি ওই পাওয়ার সিগন্যালের জন্য এবং এনার্জি সিগন্যালের জন্য, যে আমি যে সিমেট্রি কয়েকটা প্রপার্টি পাচ্ছি সেটা আমি তোমাদের যদিও দিয়ে দিছি, এটা একটু দেখে নিও যে কেমনে হচ্ছে। প্লাস তোমাদের একটা হোমওয়ার্ক থাকলো, সেটা তোমরা নেক্সট ল্যাব ক্লাসের আগে কইরো। সেটা হচ্ছে আমাদের লাস্ট যে এক্সাম্পল করলাম, ওই যে কত পেজে ছিল, এই যে এটা, এই যে সিকে যে সিগন্যাল সিকে এবং সিকে, হ্যাঁ সিকের যে ম্যাগনিটিউড, এটাকে তুমি প্লট করবা ম্যাটল্যাবে, করার চেষ্টা করো। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাদের রেজাল্ট তো দিয়ে দিছে এখানে, এটা জাস্ট করবা ম্যাটল্যাবে প্র্যাকটিস হবে তাহলে তোমাদের। আচ্ছা তাহলে তোমাদের এখানেই শেষ তোমাদের। স্যার ওই স্যার আমাদের ল্যাবের B2 স্যার ওই স্লাইডটা। হ্যাঁ ওটা আমি তাহলে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, জি স্যার, আসসালামু আলাইকুম আচ্ছা। স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কালকে আগামীকাল জিজ্ঞেস করবো, কিন্তু দেখে আসবে বাসায় কি পড়বা, কিন্তু নাহলে বুঝবো না। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।